দর্শক, সারা বিশ্বের চোখ আসলে যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। ভোট গ্রহণ শেষ হয়েছে বেশ আগেই, ভোট গণনা চলছে, এখন পর্যন্ত সব ফলাফল আসলে পাওয়া যায়নি। ইলেকটোরাল ভোট সব মিলিয়ে ইলেকটোরাল ভোট 538, তার মধ্যে এখন পর্যন্ত জো বাইডেন এগিয়ে আছেন 224টি ইলেকটোরাল ভোট পেয়ে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প খুবই কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াই, 213 ইলেকটোরাল ভোট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন। আসলে বলা মুশকিল কে আসছেন হোয়াইট হাউসে পরবর্তী নেতৃত্বে। আমরা এই বিশেষ আয়োজন যুক্তরাষ্ট্রের নির্বাচন, বাইডেন নাকি ট্রাম্প, কে হচ্ছেন প্রেসিডেন্ট, সেই আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্লাবন রহমান। আমাদের সঙ্গে আলোচনা করার জন্য দুজন অতিথি আছেন। দর্শক, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে, আমাদের সঙ্গে আছেন শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম, সাবেক পররাষ্ট্র সচিব। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন রেহান রেজা, ক্যানসাস স্টেট ডেমোক্রেটিক পার্টি নেতা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই বিশেষ আয়োজনে। আমরা একটু আসতে চাই, শুরুতেই আলোচনা শুরু করতে চাই শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম আপনাকে দিয়ে। শমশের মুবিন চৌধুরী, নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করছেন আমেরিকান নির্বাচন, একটু সব মিলিয়ে আপনার কাছ থেকে আসলে পর্যবেক্ষণ জানতে চাই, কিভাবে এই নির্বাচনকে আসলে দেখছেন। এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি, আসলে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন, একই সঙ্গে জো বাইডেনও জয়ের পথে আছে বলেছেন, আদালতে যাওয়ার কথাও বলছেন শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে নির্বাচনকে আসলে কতটা প্রত্যাশিত বলবেন? ধন্যবাদ। নিঃসন্দেহে এটা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচনে অনেক ইতিবাচক দিক রয়েছে, অনেক নেতিবাচক দিক আমরা দেখতে পাচ্ছি। যে যুক্তরাষ্ট্র সমাজটা কত গভীরভাবে বিভাজিত, বিভক্ত, এটা গত 4 বছর ট্রাম্প শাসন আমলের সময়, আগেও সেটা ছাপ ছিল, কিন্তু এখন ট্রাম্প গত 4 বছর এটাকে একদম সামনে নিয়ে এসেছেন। এবং সামনে এনে যেটা করেছেন যে এই নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই, এটা কিন্তু মানে যত জরিপ করা হয়েছিল, জনমত জরিপ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে বাইডেন যথেষ্ট ভোটে এগিয়ে রয়েছেন, সংখ্যায় এগিয়ে রয়েছেন, তার জন্য খুব একটা বিপদ বয়ে আনবে না। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত এই আরো হয়তো 12 ঘন্টা, 24 ঘন্টা, 18 ঘন্টা, আমরা জানি না, পেনসিলভেনিয়া বলা হয়েছে আরো 3 দিন লাগবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে। কারণ এটা মূল কারণটা হচ্ছে যে সমাজটা আসলে বিভক্ত, এবং শুধু বিভক্ত নয়, ভয়ঙ্কর ভাবে বিভক্ত। আপনার সাথে আবার মতবিরোধ থাকতে পারে, স্বাভাবিক, কিন্তু আমার রাজনৈতিক যে আমার মানে প্রতিযোগী আমার সাথে রয়েছে, সে কিন্তু আমার শত্রু নয়। দুজনে আমরা একই রাষ্ট্রে বাস করি, একই যুক্তরাষ্ট্রে বাস করি, হয়তো একই অঙ্গরাজ্যেও বাস করি। আমার প্রতিপক্ষ আমার শত্রু নয়, আমার প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ, এবং প্রতিপক্ষ আমার প্রতিদ্বন্দ্বী। এবং সুস্থ প্রতিদ্বন্দ্বী হলে কিন্তু সমাজের জন্য সুখবর বয়ে আনে, সমাজের স্থিতিশীলতা আসে, যেটা যুক্তরাষ্ট্রের তার অনেক ইতিহাসে অনেক অন্ধকার জিনিস রয়েছে। সেই দাসত্ববাদ বলেন, বর্ণবাদ বলেন, ভিয়েতনাম যুদ্ধ বলেন, হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম ফেলা বলেন, এবং আরো অতি সম্প্রতিকালে ইরাক আফগানিস্তান যুদ্ধ বলেন, সবকিছু সত্ত্বেও কিন্তু যুক্তরাষ্ট্রে আমার বন্ধুরা যারা বাস করছেন, বাংলাদেশিরা, তারাও কিন্তু স্বীকার করবেন যে যুক্তরাষ্ট্র এখনো কিন্তু ওয়াজ দি মোস্ট অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন ফর নট জাস্ট বাংলাদেশি বাট ফর হোল ওভার দি ওয়ার্ল্ড। কিন্তু ওখানে অনেক ভ্যালুস ছিল, অনেক গণতান্ত্রিক একটা ব্যবস্থা ছিল, শাসন ব্যবস্থা ছিল, আছেও আমি বিশ্বাস করি। সেটাকে গত 4 বছরে 6 বছরে এটাকে দমিয়ে ফেলা হয়েছিল, গত 4 বছরে মূলত। তো এটা কিন্তু ট্রাম্প এই যে একটা ফোর্সকে আনলিশ করেছেন, একটা ভয়ঙ্কর শ্বেতাঙ্গ শক্তিশালী একটা ফোর্সকে উনি সমাজে ছেড়ে দিয়েছেন। বন্দুক, ওনার মেইন অভিযানের সময়, এই নির্বাচন অভিযানের সময় মূল বিষয় কেন কি ছিল, যে বাইডেন যদি ক্ষমতায় আসে তোমাদের বন্দুক নিয়ে নিবে, বাইডেন যদি ক্ষমতায় আসে স্টক মার্কেটে ধস নেমে যাবে, বাইডেন যদি ক্ষমতা আসে এটা সমাজতান্ত্রিক দেশ হয়ে যাবে। এই ভয়গুলো উনি ঢুকিয়ে ঢুকিয়ে যুক্তরাষ্ট্রের সমাজের মধ্যে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করেছিলেন। এর জন্যই চিন্তাশীল ব্যক্তি যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন, আমি এখনো বিশ্বাস করতে চাই, আমি 2 বার সেখানে চাকরি করেছি, আমার আত্মীয় স্বজন সেখানে অনেকে রয়েছে, বন্ধু বান্ধব সেখানে অনেকে রয়েছে, আমি বিশ্বাস করতে চাই যে মূল মূল্যবাদের থেকে যুক্তরাষ্ট্র হয়তো খুব একটা সরে আসেনি। আমি আশা করব যে ট্রাম্পের এই যে চিন্তা চেতনা, এটা একটু সাময়িক এবং এটা অস্থায়ী একটা প্রক্রিয়া, তবে এটা রাতারাতি চলে যাবে না, এটা যেতে সময় লাগবে। একটু জানতে চাই, ক্ষমতায় থাকলে
ট্রাম্প ক্ষমতায় থাকলে এটা আরো ঘনীভূত হবে। ট্রাম্প ক্ষমতায় না থাকলে রাতারাতি সে চলে যাবে না, সময় লাগবে। সেখানে যুক্তরাষ্ট্র কোথায় তারা ঐক্যের এক জায়গায় আসতে পারবে সেটা সময় সাপেক্ষে, একদমই সময় সাপেক্ষ বিষয়। সব মিলিয়ে যে অবস্থা দেখছেন আসলে, মানে ট্রাম্প অভিযোগ করছেন চুরির চেষ্টা চলছে, জালিয়াতির নির্বাচন, একই সঙ্গে আদালতে যাওয়ার কথা বলছেন। মানে অন্যতম বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই পরিবেশ আবহ আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কতটা যায়, মানে এই প্রত্যাশাটা এরকম ছিল কিনা আসলে নাগরিক যারা যুক্তরাষ্ট্রের নাগরিক আছেন, একই সঙ্গে আপনারা যারা পর্যবেক্ষণ করছেন সারা বিশ্বের চোখ তো আসলে যুক্তরাষ্ট্রের দিকে, এরকম আবহ পরিবেশ কতটা প্রত্যাশিত ছিল এই নির্বাচনের এখনকার যে এইটা তো গড়ে উঠছিল, এটা তো ট্রাম্প আস্তে আস্তে গড়ে উঠেছেন। এইসব বক্তব্য তো আমরা মানে অন্যান্য দেশে শুনি, আমাদের দেশ সহ অন্যান্য দেশে যেখানে আসবো শামসুর রহমান চৌধুরী, নিশ্চয়ই আপনাকে আবারও পাবো আমরা। বীর বিক্রম, আমরা যেতে চাই রেহান রেজা আমাদের সঙ্গে আছেন, ক্যানসাস স্টেট ডেমোক্রেটিক পার্টি নেতা। রেহান রেজা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমরা একটু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে কাউকে পাচ্ছি না। দর্শক, একটু আপনাদেরকে তথ্যপত্র আসলে জানিয়ে আসতে চাই, আমাদের হাতে এখন পর্যন্ত যে ফলাফল, যে তথ্যপত্র আছে সেগুলো একটু জানিয়ে আসতে চাই। বলছিলাম আসলে যে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে 538টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এই 538টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে আসলে 270 ইলেকটোরাল ভোট যিনি পাবেন তিনি আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এখন পর্যন্ত যে ফলাফল তাতে করে বলা হচ্ছে জো বাইডেন এগিয়ে আছেন, 238 ইলেকটোরাল ভোট তিনি পেয়েছেন বলছে গণমাধ্যম, বেশ কয়েকটি গণমাধ্যম বলছে। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প খুব কাছাকাছি 213 ইলেকটোরাল ভোট তিনি পেয়েছেন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এসে আরও বিস্তারিত দর্শক এই বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো। নিশ্চয়ই আমাদের সাথে যে অতিথিরা ছিলেন তাদেরকেও আমরা বিরতির পরে আসলে পাচ্ছি, নিশ্চয়ই বিরতির পরে আপনাদেরকেও সঙ্গে পাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজনে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বাইডেন না ট্রাম্পকে আসছেন প্রেসিডেন্ট হিসেবে, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে অতিথিরা ছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণে আসলে পাওয়া যায়নি। এখন একজন অতিথি আছেন, রেহান রেজা, ক্যানসাস স্টেট ডেমোক্রেটিক পার্টি নেতা। আমরা তার কাছে যাব। তার আগে দর্শক, সবশেষ তথ্যপাত্র ফলাফল সম্পর্কে আপনাদেরকে একটু অবহিত করতে চাই। সব মিলিয়ে আবারও জানিয়ে রাখি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে সব মিলিয়ে 538 ইলেকটোরাল ভোট, সেখানে এখন পর্যন্ত যে ফলাফল অনেকক্ষণ ধরে আসলে এই ফলাফল এইভাবেই আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সব মিলিয়ে এখন পর্যন্ত জো বাইডেন 224 ইলেকটোরাল ভোট পেয়েছেন, পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প একটু পিছিয়ে, তিনি এখন পর্যন্ত 213 ইলেকটোরাল ভোট পেয়েছেন। দেখা যাক কে সবার আগে 270 ইলেকটোরাল ভোট পান। যিনি আসলে 270 ইলেকটোরাল ভোট পাবেন তিনি আসলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের। সব মিলিয়ে এই মোটামুটি তথ্যপত্র যদি একটু বলতে চাই, জো বাইডেন এগিয়ে আছেন এবং সব মিলিয়ে এখন পর্যন্ত যে ভোট গণনা হয়েছে তাতে করে 50.1% ভোট তিনি পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন মোট যতটা আসলে ভোট গণনা হয়েছে তার 48.3% ভোট। এবং পাশাপাশি যদি আমরা আসলে ভোট গণনা আমরা দেখি যে আসলে টোটাল ভোট আসলে যতটা হয় সেটি খুব বেশি গুরুত্ব বহন করে না, কারণ ইলেকটোরাল ভোট যিনি বেশি পান তিনি আসলে প্রেসিডেন্ট নির্বাচনে আসলে এগিয়ে থাকেন, নির্বাচিত হন। তারপরে একটু আপনাদেরকে জানিয়েছি যে জো বাইডেন এখন পর্যন্ত যতগুলো আসলে ভোট গণনা হয়েছে তাতে করে জো বাইডেন প্রায় 25 লাখ ভোটে আসলে এগিয়ে আছেন। সব মিলিয়ে জো বাইডেন ভোট পেয়েছেন 6,97,72,132 ভোট। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 6,71,62,938 ভোট। যেগুলো আসলে বলতে চাই, এখনো বেশ কয়েকটি সুইং স্টেটের দিকে আসলে তাকিয়ে থাকতে হচ্ছে, আসলে দেখতে হচ্ছে যেগুলোর দিকে আসলে পুরো বিশ্ব তাকিয়ে আছে। একই সঙ্গে আমেরিকাবাসী আসলে তাকিয়ে আছে। জর্জিয়াতে 16টি ইলেকটোরাল ভোট, সেখানে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত 94% ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প বেশ এগিয়ে আছেন, 50.5% ভোট তিনি পেয়েছেন। মিশিগানে এখন পর্যন্ত এগিয়ে জো বাইডেন, তিনি এগিয়ে রয়েছেন 49.5% ভোট পেয়ে। এখন পর্যন্ত মিশিগানে 96% ভোট গণনা শেষ হয়েছে। নর্থ ক্যারোলিনাতে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, পেনসিলভেনিয়াতে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প এবং অ্যারিজোনাতে
এরই মধ্যে জয়লাভ করেছেন জো বাইডেন। সব মিলিয়ে অপেক্ষা করতে হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই আসলে বলতে হবে, কারণ যতটা ফলাফল এখনো বাকি যে কয়টি রাজ্যের, সেখানে দেখা যাচ্ছে যে দুজন প্রার্থী খুব হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন, খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন। অপেক্ষা করতে হচ্ছে। আমরা আবারও আলোচনায় যেতে চাই, আমাদের সঙ্গে আছেন রেহান রেজা আছেন। রেহান রেজা, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি এই বিশেষ আয়োজনে। আপনার কাছ থেকে আসলে জানতে চাই, মানে যে জন্য অপেক্ষা, আসলে সময় লাগছে কেন? আসলেই কি এই সময় লাগাটা স্বাভাবিক, নাকি অন্য কোনো সমস্যা দেখছেন? কত সময় লাগতে পারে আসলে পুরো ফলাফল আসতে? রেহান রেজা। জি, রেহান রেজা শুনতে পাচ্ছেন? জি, যেমনটা আসলে বলছিলাম যে অপেক্ষা করতে হচ্ছে, কারণ যে কয়টি স্টেটের ফলাফল আসলে বাকি, সেগুলোতে খুব কাছাকাছি অবস্থানে আমরা দেখতে পাচ্ছি ডেমোক্রেট প্রার্থী একই সঙ্গে রিপাবলিকান প্রার্থীর। কারণ জর্জিয়াতে যেমনটা আসলে বলছিলাম, জর্জিয়াতে এখন পর্যন্ত 94% ভোট আসলে গণনা শেষ হয়েছে, সেখানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মিশিগানে এখন পর্যন্ত 96% ভোট গণনা শেষ হয়েছে, সেখানে 16টি ইলেকটোরাল ভোট মিশিগানে 49.5% ভোট পেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। নেভাডা আরেকটি অঙ্গরাজ্য, সেখানে 49.2 ভাগ ভোট পেয়ে গিয়ে আছেন জো বাইডেন, সেখানে 6টি ইলেকটোরাল ভোটগুলো আসলে কিন্তু গুরুত্বপূর্ণ। নর্থ ক্যারোলিনাতে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, সেখানে তিনি 50.1% ভোট পেয়েছেন এখন পর্যন্ত। 94% ভোট এখন পর্যন্ত সেখানে গণনা শেষ হয়েছে। পেনসিলভেনিয়া খুবই গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত যে কয়টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা বা পাওয়া বাকি, সেখানে সবচেয়ে বেশি আপনার ইলেকটোরাল ভোট হচ্ছে পেনসিলভেনিয়াতে, সেখানে 20টি ইলেকটোরাল ভোট। বলা হচ্ছে যে এই পেনসিলভেনিয়াতে যিনি আসলে এগিয়ে থাকবেন, তিনি জয়ের দৌড়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প বেশ এগিয়ে, 44.9% ভোট পেয়েছেন জো বাইডেন, এবং ট্রাম্প পেয়েছেন এখন পর্যন্ত বেশ এগিয়ে, যেমনটা বলছিলাম 54% ভোট তিনি পেয়েছেন পেনসিলভেনিয়াতে। এই মোটামুটি আসলে অপেক্ষা করতেই হচ্ছে, কারণ প্রত্যেকটাতেই খুবই কাছাকাছি, সেই কারণে অপেক্ষা করতে হচ্ছে। এবং এখন পর্যন্ত যদি বলি, আপনার জো বাইডেন যদিও এগিয়ে আছেন প্রায় 25 লাখ ভোটের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পের থেকে, জো বাইডেন 6,91,97 লাখ আসলে ভোট পেয়েছেন এখন পর্যন্ত, যতটা ভোট গণনা শেষ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 6,71,62,938 ভোট। আমাদের সঙ্গে রেহান রেজা ছিলেন, আমরা একটু চেষ্টা করতে চাই আবারও। রেহান রেজা ক্যানসাস স্টেট ডেমোক্রেটিক পার্টি নেতা আমাদের সঙ্গে ছিলেন, আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে পাওয়া যাচ্ছে না। আমরা দর্শক ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, নিশ্চয়ই বিরতির পরে রেহান রেজার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো। আশা করি বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 বিশেষ আয়োজন, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন, ট্রাম্প না বাইডেনকে হচ্ছেন প্রেসিডেন্ট। আমাদের সঙ্গে দুজন অতিথি এখন আছেন। শুরুতেই দর্শক তাদের আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন রেহান রেজা, ক্যানসাস স্টেট ডেমোক্রেটিক পার্টি নেতা। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন মাজেদা উদ্দিন, নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশন ক্যাম্পেইন ফাইন্যান্স অ্যাডভাইজার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজনে। আমরা একটু আলোচনা শুরু করতে চাই। যদিও এখন পর্যন্ত যে ফলাফল পাওয়া যাচ্ছে, তাতে করে জো বাইডেন এগিয়ে আছেন। খুবই হাড্ডাহাড্ডি লড়াই এখন পর্যন্ত, এবং যে ফলাফল আসতে বাকি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে খুবই কাছাকাছি অবস্থা আসলে ফলাফলের, খুবই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি। আমরা একটু রেহান রেজা আপনার কাছ থেকে শুনতে চাই, আসলেই যে ফলাফলগুলো আসতে বাকি কত সময় লাগতে পারে, যদি কোনো আসলে ধারণা দিতে পারেন কিনা। একই সঙ্গে আপনি যে স্টেটে আছেন, ক্যানসাস স্টেট, সেখানকার ফলাফল একটু যদি জানাতে পারেন। রেহান রেজা। ধন্যবাদ। আপনারা জানেন যে এই 2020 ইলেকশন ইজ ভেরি টাইট, জি জি, টু ক্লোজ টু কল। কারণ ইতিমধ্যে যে ফলাফল এসেছে ইলেকট্রাল ভোট, এ পর্যন্ত দেখা যাচ্ছে যে 238 জো বাইডেন এগিয়ে আসছে। উই নিড অনলি 32। আপনার হয়তো জানেন যে অনেক অ্যাডভান্স ভোট এবং অ্যাবসেন্টি ব্যালট এবং মেল ব্যালট গুলো, এগুলো কাউন্ট করতে কিন্তু 2-1 দিন সময় লেগে যাবে। ডোনাল্ড ট্রাম্প যদিও সে শুরু করে দিচ্ছে যে সে উইন করেছে কিংবা তার ভিক্টরি হবে, which is totally wrong,
এবং আমরা এখন যে ব্যাটল গ্রাউন্ড স্টেট যে 4টা স্টেটের দিকে আমরা আছি, যে মেইন, নেভাডা, উইসকনসিন, মিশিগান, এরা 96.5% ভোট অলরেডি কাউন্ট হয়ে গেছে। সো আমার মনে হয় যে আগামী 1-2 ঘন্টার ভিতরে এই স্টেটগুলো ডিক্লেয়ার দিয়ে দিবে এবং এই স্টেটগুলোতে জো বাইডেন এগিয়ে আসছে। সো অল উই নিড 32 ভোট। আমরা আশা করতেছি যে জো বাইডেন উইল বি আওয়ার নেক্সট প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস। ক্যান্সাসে ডোনাল্ড ট্রাম্প, যেহেতু এটা রিপাবলিকান স্টেট, ক্যান্সাস ডোনাল্ড ট্রাম্প উইন করেছে। মিডওয়েস্টের পাশে যে সমস্ত স্টেটগুলো আছে ক্যান্সাসের, যেমন নেব্রাস্কা, ওকলাহোমা, এই সমস্ত, টেনেসি, কেন্টাকি, মিডওয়েস্টের ম্যাক্সিমাম স্টেটগুলি রেড। সো সেখানে যদিও ইলেকট্রাল ভোট কম, বাট রিপাবলিকান এগিয়ে আছে। পেনসিলভেনিয়াতে যে 20টা ইলেকটোরাল ভোট, সেটা কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে 54 ভাগ তিনি পেয়েছেন। জি হ্যাঁ, পেনসিলভেনিয়ার ভোট গণতে আরো 2-1 দিন টাইম লেগে যাবে, কারণ স্টেট ইজ বিগ এবং অন্যান্য স্টেটগুলোতে, কাউন্টিগুলোতে যেখানে এখনো ভোট গণনা শেষ হয় নাই, সেগুলো ডেমোক্রেট কাউন্টি। সো এগুলো অ্যাড হলে আমরা আশা করি যে পেনসিলভেনিয়ার 20টি ইলেকট্রাল ভোট জো বাইডেন পাবে। ইভেন দো যদি পেনসিলভেনিয়া নাও পায়, তারপরেও কিন্তু জো বাইডেন এগিয়ে থাকবে। কারণ আপনি দেখেন মিশিগান এখন জো বাইডেন এগিয়ে আছে, উইসকনসিন, নেভাডা এবং মেন তো অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। সো আপনি যদি এই ভোটগুলো অ্যাড করেন, মিশিগানের 16টা ইলেকট্রাল ভোট, আপনি উইসকনসিন 10টা, নেভাডা 6টা, তাহলে দেখেন আর মেনের 4টা, অ্যাটলিস্ট আমরা আরো 4টা ভোট প্লাস থাকবো। সো মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট এবং ওভাল অফিস দখল করবে জো বাইডেন। জি, আসবো আপনার কাছে রেহান রাজা। আবারও মাজেদা উদ্দিন আপনার কাছে আসতে চাই। মাজেদা উদ্দিন, সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই এই নির্বাচন নিয়ে, কারণ এই নির্বাচন অনেক নাটকীয়তা দেখা যাচ্ছে আমরা দূর থেকে, যেমনটা আসলে গণমাধ্যমে দেখতে পাচ্ছি। আসলে একই সঙ্গে দর্শকদেরও খবর জানানোর চেষ্টা করছি। পাশাপাশি যেমনটা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করলেন যে তিনি আদালত পর্যন্ত যাবেন, একই সঙ্গে তিনি নিজেকে জয়ী ঘোষণা করলেন। সব মিলিয়ে নির্বাচন এরকম আবহ পরিবেশ কতটা প্রত্যাশিত ছিল আপনাদের কাছে? থ্যাংক ইউ। আমি নিউজ 24-কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে থাকার জন্য। সবচেয়ে বড় একটা, যেটা আসলে বোর্ড অফ ইলেকশনের পক্ষ থেকে আমি কোনো পার্টিকে ব্যাপারে মানে অ্যাগ্রি হওয়ার জন্য হ্যাঁ, আমি যেটা আমার প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি, এটা আসলে কমপ্লিটলি এই পর্যায়ে আমরা এখন চলে আসছি যে এটা আসলে আমি বলবো একটা নিউ রেভলিউশন। কেননা পার্টি এখন কিন্তু আমরা ডেমোক্রেটিকও না, এখন কিন্তু আমরা রিপাবলিকানও না, আমরা এখন নতুন করে একটা মুভমেন্টে চলে গেছি, যেটা আসলে বেসিক্যালি আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন উনি আসলে আমাদের মধ্যে একটা ডিভাইড করে দিচ্ছেন। হ্যাঁ, এখন এই ডিভাইডের কারণে, যেমন ওনার কালকের বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে আসলে উই আর হেডিং টু ফলোইং দিস পলিটিক্স ইজ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ। হ্যাঁ, তো এখন সেই দিকে যদি আমরা হেডিং করি, তাহলে বোঝা যাচ্ছে যে দেয়ার ইজ নো ক্যান্ডিডেট উইল বি ডিসাইড ইয়েট। হ্যাঁ, কারণ সে বলছে ভোট চুরি হচ্ছে, সে বলছে যে সে এই ভোট মানবে না, সে বলছে যে সে কোর্ট পর্যন্ত যাবে। তো ফাইনালি আমি যেটা আমার সার্কামস্টেন্স থেকে, বিচার থেকে যেটা আমি বুঝতে পারলাম যে আসলে যে বোর্ড অফ ইলেকশন হিসেবে আমরাও এখনো কোনো প্রিডিক্ট বা প্রজেক্ট করতে পারছি না যে এটা কোন দিকে। জরিপ অনুযায়ী বা যেভাবে এখন দেখা যাচ্ছে যে লিড করতেছে বাইডেন, ট্রাম্প ইজ লুজের দিকে আছে, কিন্তু ইন দ্য ফাইনাল যখন আমরা সব মিলে, যখন সব কাউন্ট শেষ হবে তখন আসলে বোঝা যাবে যে আসলে বেসিক্যালি আমরা কোন ক্যান্ডিডেটকে চুজ করে নিচ্ছি। কিন্তু অ্যাজ অফ আমি যখন কালকে ওখানে ট্রায়াল দিলাম, যে 11টা সেন্টারে যখন আমি অবজারভার অ্যান্ড ওয়াচারে ছিলাম, তখন আমি বেসিক্যালি দেখতে পারলাম যে আমাদের কমিউনিটি আসলে চেঞ্জটাকে এত সিরিয়াস ভাবে চাচ্ছে না, চেঞ্জটাকে অত সিরিয়াস ভাবে চাচ্ছে না। তারা যেখানে আছে, যে পর্যায়ে আছে, যে পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিটাকে তারা নর্মাল করে নিয়ে গেছে।
যার কারণে আপনি দেখবেন যে ভোটারের দিকে তাকিয়ে দেখবেন যে ভোটাররা আসলে যে স্টেরিটি কোভিড-19 কারণে যে একটা এফেক্ট, একটা চেঞ্জ, একটা মুভমেন্ট, সেটা কিন্তু বেসিক্যালি হচ্ছে না। তো সেই জন্য আপনি চেঞ্জের কথা বলছিলেন, মানে এই নির্বাচনে মার্কিন ভোটাররা আসলে কোন বিষয়গুলোতে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, সেই জায়গাটা যদি একটু পরিষ্কার করেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা আমরা ভোটের পলিসি যেটা দেখতে পারলাম, যে এবার কিন্তু আমি আবারও মেনশন করতেছি, এবার কিন্তু আমাদের ইয়াং ভোট বের হয়েছে, প্রচুর ইয়াং ভোট, 18 to 29, যেটা আমি আমার ওয়াচ দিয়ে দেখছি, যেটা আমি আমার পোলিং সেন্টার থেকে গ্যাস করলাম। এই যে 18-29 বাচ্চাদেরকে আপনি ভোটের ব্যাপারে যদি জিজ্ঞেস করেন বা ভোটের ব্যাপারে যদি আপনি কমেন্ট জানতে চান, ওরা যে ধরনের কমেন্ট করে বেসিক্যালি আমরা কিন্তু সেই কমেন্টে অ্যাগ্রি না, বা ওরা যে ধরনের থিঙ্কিং পলিসি, ওরা যে ধরনের একটা ক্যান্ডিডেট কি ধরনের হইলে চয়েস করে, আমাদের বাচ্চারা, ইমিগ্রেন্টদের কথা বলছে না, আমাদের যে নেক্সট জেনারেশন 18 to 3rd জেনারেশন, তারা কিন্তু আমি দেখতে পারলাম যে বেসিক্যালি তারা ট্রাম্পের যে সমস্ত কাজ কারবার কার্যকলাপ এটা কি বেশি ফেভার করে নিচ্ছে আমি দেখলাম। আপনার কাছে আমরা একটু আবারও যেতে চাই রেহান রেজা, আপনার কাছে। রেহান রেজা, এই যে বিভক্তির কথা অনেকে বলছেন, ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে একরকম বিভক্তি তৈরির চেষ্টা করেছেন, অনেককে আকৃষ্ট করতে পেরেছেনও, সেই জায়গাটি আসলে কোন পথে যুক্তরাষ্ট্র, বিশ্বের সবচেয়ে অন্যতম বড় গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় আস্থার সংকট আমরা এশিয়ান দেশগুলোতে যেমনটা দেখি, যুক্তরাষ্ট্র তো সেটা অনেকটা তুলনামূলক কম, এবং নির্বাচন নিয়ে প্রশ্ন অনেক কম ওঠে। এবারের নির্বাচনকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এবারে নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ ডোনাল্ড ট্রাম্প তার লাস্ট 4 ইয়ার্স তার শাসনকালে আমেরিকাকে ডিভাইডেড করে দিয়েছে। এবং আপনারা জানেন যে আমরা যাদেরকে ব্লু কালার বলি আমেরিকাতে, মিডল ক্লাস, ব্লু কালার, শ্বেতাঙ্গ, এবং এই একটা গ্রুপ কখনো আমেরিকাতে ভোট দিত না, এবং গত 4 বছর 2016-এ সবচেয়ে তারা হাইয়েস্ট ভোট দিয়েছে। এবং এই শ্বেতাঙ্গরাদেরকে গান দেওয়া এবং তাদেরকে দিয়ে অরাজকতা সৃষ্টি করা এবং সারা স্টেটকে একটা দুর্যোগের দিকে ঠেলে দিয়েছে। কারণ প্রেসিডেন্ট নিজেই একজন স্ট্যান্ডবাজি, সে নিজেই এখন ডিক্লেয়ার দিল, কালকে দেখলেন হোয়াইট হাউসে, যে সে ক্লেম করছে সে উইন করেছে, আবার সে ক্লেম করছে যে এখানে ফ্রডিং হবে। আমেরিকাতে ভোট ফ্রড হয় না। আমরা যখন ভোট দিতে যাই তখন আমাদের আইডি স্ক্যানিং করা হয়, হ্যাঁ, মানে এত সুন্দর সিস্টেমে দেশে ভোট হয়, এবং তারপরেও যদি প্রেসিডেন্ট নিজে মনে করে যে ভোটিং ফ্রড, এটা আমাদের কাছে খুব হাস্যকর মনে হয়। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমেরিকা ইজ ডিভাইডেড, এবং প্রত্যেকটা স্টেটে আপনি দেখেন শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ এবং এশিয়ান আমেরিকান, প্যাসিফিক আইল্যান্ডার, ককাসে যারা আমরা এখানে আছি ইমিগ্রেন্ট, এবং সবাই কিছু না কিছু ভাবে একটা হেট্রিজম, ব্যাকক্লাশে চলে যাচ্ছে, এবং এটার জন্য বর্তমান প্রেসিডেন্ট দায়ী। এবং ভোটাররা কিন্তু খুব সচেতন এবছর, যদিও খুব টাই ইলেকশন, এবং আমরা দেখতে পাচ্ছি যে যে স্টেটগুলো ডেমোক্রেট পায় না, অনেক স্টেট এই বছর ডেমোক্রেট পেয়েছে, যেমন আপনার এরিজোনা গত বছর হিলারি ওই স্টেটে হেরেছিল, এই বছর দেখেন এরিজোনা জো বাইডেন পিক করেছে, ব্লু স্টেট। এবং অন্যান্য আমরা স্টেটগুলোর দিকে যদি দেখি, যেমন মিশিগান ইজ গোয়িং টু বি ব্লু, দেন উইসকনসিন। সো সচেতন ভোটাররা এবং ইয়াং ভোটার, যেটা ভাবি বললেন, এবার ইয়াং ভোটারের সংখ্যা বেশি কিন্তু, এবং তারা কিন্তু অ্যাডভান্স ভোট আগে দিয়ে দিয়েছে ইলেকশনের আগে। রেহান রেজা, ছোট্ট করে যদি একটু বলেন যে এই যে আজকের যে দিন আপনাদের ওখানে চলছে, এই দিনের মধ্যে আসলে চূড়ান্ত ফলাফল পাওয়া সম্ভব কিনা, কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বা হচ্ছেন? হ্যাঁ, আমরা আশা করি আজকের ভিতরে পেয়ে যাব, কারণ আমরা এখনো ওয়েট করতেছি যে 4টা স্টেটের উপরে, সেটা নেভাডা, উইসকনসিন, মিশিগান, মেন তো ডিক্লেয়ার দিয়েছে, পেনসিলভেনিয়া। এই 4টা স্টেট আজকের ভিতরে ডিক্লেয়ার হয়ে গেলে, কারণ অলমোস্ট তারা ওভার 90% ভোট কিন্তু কাস্ট হয়ে গেছে। সো আজকের ভিতরে আমরা আশা করছি যে আমেরিকার প্রেসিডেন্ট ডিক্লেয়ার হয়ে যাবে, সেটা আসলে নিশ্চিত হবে। অনেক ধন্যবাদ। আমরা একটু ছোট বিরতি নিয়ে, বিকজ সে এগিয়ে আছে। জি, রেহান রেজা, মাজেদা উদ্দিন, আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি আপনাদের কাছে, আবারও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, বিরতির আগে আবারও আপনাদেরকে আসলে জানিয়ে দিতে চাই যে সব মিলিয়ে এখন পর্যন্ত যে অবস্থা, তাতে করে জো বাইডেন কিন্তু এগিয়ে আছেন। সবশেষ যে ফলাফল, তাতে করে দেখা যাচ্ছে যে 227
ইলেকটোরাল ভোট পেয়ে গিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট, তিনি পেয়েছেন 113 ইলেকটোরাল ভোট, 213 ইলেকটোরাল ভোট। সে জায়গায় খুবই কাছাকাছি আমরা, এবং বাংলাদেশ সময় বিকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই 213, 224, 287 এর মধ্যেই কিন্তু ফলাফলটা আছে। তবে যারা আমেরিকান নির্বাচন পর্যবেক্ষণ করছেন, একই সঙ্গে আমেরিকান নাগরিক, তারা আশা করছেন যে এখন আসলে আমেরিকায় দিন দুপুর 12টা হয়তো বাজে, এই দিনের মধ্যে আসলে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া সম্ভব কে হতে যাচ্ছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক, বিরতির পরে ফিরে এসে আমেরিকার এই নির্বাচন একই সঙ্গে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও আমরা আলোচনা করতে চাই। নিশ্চয়ই বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 বিশেষ আয়োজন যুক্তরাষ্ট্র নির্বাচনের বিশেষ আয়োজন বাইডেন নাকি ট্রাম্পকে হচ্ছেন প্রেসিডেন্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্লাবন রহমান। আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন আমাদের সঙ্গে, তারা আবারও যোগ দেবেন। মাজেদা উদ্দিন, একই সঙ্গে রেহান রেজা। তার আগে আবারও তথ্যপত্র, ভোটের ফলাফল, সবশেষ ফলাফল আবারও একটু জানিয়ে আসতে চাই। এখন পর্যন্ত যেমনটা আসলে বারবারই বলার চেষ্টা করছি, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পদ্ধতি একেবারেই ভিন্ন বাংলাদেশের তুলনায়। 538টি ইলেকটোরাল ভোট, সেখানে এখন পর্যন্ত 227 ইলেকটোরাল ভোট পেয়ে গিয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন, 227, এবং তার খুবই কাছে 213 ইলেকটোরাল ভোট পেয়ে একটু পিছিয়ে ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত আসলে নিশ্চিত না কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের। অপেক্ষা করতে হচ্ছে, কারণ যে রাজ্যের ফলাফলগুলো এখনও আসা বাকি, সেই ফলাফলগুলো কিন্তু খুবই কাছাকাছি। সেজন্য অপেক্ষা করতে হচ্ছে, কারণ এখন পর্যন্ত যেমনটা আসলে দেখা যাচ্ছে, যদিও ভোটের ব্যবধানে বেশ এগিয়ে জো বাইডেন, ইলেকটোরাল ভোটে যেমন তিনি এগিয়ে আছেন, প্রায় 14 ইলেকটোরাল ভোটে তিনি এগিয়ে আছেন। পাশাপাশি যে ভোটের যতটা ফলাফল এখন পর্যন্ত এসেছে, তাতে করে দেখা যাচ্ছে যে 25 লাখ ভোটের ব্যবধান ডোনাল্ড ট্রাম্পের সাথে জো বাইডেনের। যদিও ইলেকটোরাল ভোটই আসলে ফ্যাক্টর, সব মিলিয়ে 270 ইলেকটোরাল ভোট যিনি পাবেন, তিনি আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আমাদের সঙ্গে আমরা আবারও আলোচনায় যেতে চাই দর্শক। আমাদের সঙ্গে মাজেদা উদ্দিন ছিলেন, একই সঙ্গে রেহান রেজা যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে আছেন। পাশাপাশি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন হারুন রশিদ, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। হারুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এই বিশেষ আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই। রেহান রেজা, আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। রেহান রেজা, যেমনটা আসলে বলছিলাম যে তাহলে একটু যদি পার্থক্যের জায়গাটা একটু বলবেন আপনার পর্যবেক্ষণে। একটু হচ্ছে যে যদি জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে আসে, সেক্ষেত্রে কেমন আমেরিকা আসলে দেখা যাবে, একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে কোন পথে যুক্তরাষ্ট্র যাবে মনে করেন? ডোনাল্ড ট্রাম্প যদি আবারও নির্বাচিত হয়, তাহলে আমেরিকাতে যে রেসিজম সেটা বেড়ে যাবে। এটাই আমাদের সবচাইতে শঙ্কা, কারণ এখানে যারা আফ্রিকান আমেরিকান মাইনরিটি, ল্যাটিনো, স্প্যানিশ এবং এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডের আমরা যারা আছি, দ্য রেসিজম স্টিল উইল বি দেয়ার। তার যে উগ্র বক্তব্য এবং উনি যেভাবে গান লটাকে প্রায়োরিটি দিচ্ছে, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, ওনার স্পিচ আপনারা সবসময় শুনবেন যে উইল ফাইট ফর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট গান। সো আপনারা জানেন যে অনেক স্টেটে আপনি ইউ ক্যান ওপেনলি ইউ ক্যান ক্যারি গান, এন্ড হুইচ ইজ স্ক্যারি for our next generation, our kids, এবং আমরা যারা ব্রাউন কালার, খুবই ডেঞ্জারাস। আর যদি জো বাইডেন যদি চলে আসে, তাহলে আমরা মনে করি যে এই গান কন্ট্রোল হবে। গান তো আমেরিকা থেকে আপনার কোনো গভর্নমেন্টই সরাতে পারবে না, বিকজ ইট ওয়াজ ইন দ্য সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। হয়তো কিছু আইন কানুন তৈরি হবে, এবং গান যারা সুস্থ মানুষ, হয়তো তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে গান টান দেওয়া হবে। এ ধরনের কিছু আইন কানুন নতুন করে তৈরি হবে। যেমন আপনি যখন একটা গাড়ি ড্রাইভ করতে যান, তখন তো আপনাকে আগে ট্রেনিং নিতে হবে, তারপরে তো আপনার ড্রাইভিং লাইসেন্স পাবেন, তাই তো? কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার অনেক স্টেটে আছে, যেমন ক্যান্সাস, আপনাকে কোনো ট্রেনিং নেওয়ার দরকার নেই, আপনাকে লাইসেন্স দিয়ে দিচ্ছে উইদাউট আপনার গান ট্রেনিং এ। দে ডোন্ট ইভেন চেক দ্য ব্যাকগ্রাউন্ড। তো এইগুলি ডেমোক্রেট গভর্নমেন্ট আসলে আমি মনে করি যে তারা এই সমস্ত রুলস রেগুলেশন গুলো প্রয়োগ করবে, এবং যাতে করে সাধারণ মানুষ নিরাপত্তার জন্য এটা অনেকটা সুবিধা হবে। অনেক ধন্যবাদ। জি বলুন প্লিজ। এবং ইকোনমিকের যে অবস্থা এখন, যে আনএমপ্লয়মেন্ট রেট আমেরিকাতে, বিশেষ করে কোভিড-19 এর পরে অলমোস্ট 250,000 পিপল ডাই,
সারা পৃথিবীতে যত মানুষ না মারা গেছে আমেরিকাতে সবচেয়ে বেশি মারা গেছে। এবং এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা খামখেয়ালি এবং ফেলুর তার অ্যাডমিনিস্ট্রেশনে। তারপর দেখেন ডক্টর ফাউচিকে সে নির্বাচন আগে বলছে যে ইফ হি উইন হোয়াইট হাউস তাকে সাসপেন্ড করবে। হ্যাঁ, তো এই যে তার উগ্র বক্তব্য, অথচ ডক্টর ফাউচি তার যে হেলথ সেক্রেটারি অফিসে আছেন উনি নিজেই বলতেছেন যে আমাদের সেকেন্ড ওয়েভ আসতেছে প্যান্ডেমিকে, যা মারা গেছে আরো ভয়ঙ্কর হবে। কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি এবং আজকে এতগুলো নিরীহ লোক মারা গেল সারা আমেরিকাতে, এবং ইকোনমিক যে ধস এবং ইন্টারন্যাশনাল বলেন ফরেন পলিসিতে আজকে বহির্বিশ্বে আমেরিকার দুর্নাম। আজকে চায়না বলেন, আজকে মিডল ইস্ট বলেন, আজকে সাউথ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, সব জায়গাতেই কিন্তু ইভেন মেক্সিকো যে আমাদের যে নেবারহুড তাদের সাথে আমাদের আমেরিকার একটা বিরোধ চলছে এই বর্ডার নিয়ে। তো আমরা মনে করি যে ডেমোক্রেট আসলে এই প্রবলেমগুলো সলভ হবে এবং আন্তর্জাতিক ভাবেও এবং ইকোনমিক্যাল যে আমাদের ধস চলছে এখন, আনএমপ্লয়মেন্ট রেট কমে আসবে এবং সেফটি এবং সিকিউরিটির দিকে জো বাইডেন এবং তার প্রশাসন কাজ করবে, আমরা সেটাই আশাবাদী। জি, ধন্যবাদ। আমরা যেতে চাই মাজেদ উদ্দিন আমাদের সঙ্গে আছেন। মাজেদ উদ্দিন, কি ধরনের প্রত্যাশা আপনার আসলে থাকবে একজন আমেরিকান নাগরিক হিসেবে, এই যিনি আসলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে আসবেন? আসলে আমি যেটা মনে করি আমার এক্সপেরিয়েন্স থেকে প্রতিনিয়ত কাজ করার কারণে আমি যেটা দেখতে পেলাম যে আমি বারবারই একই কথা বলতে চাচ্ছি যে আসলে আমাদের যে পথে আমরা রওনা দিচ্ছি আসলে বেসিক্যালি এটা একটা নিউ ওয়েভের মতো হয়ে গেছে, যেটা কোভিড-19 সেকেন্ড ধাপ যেটা, এই ইলেকশনটাও কিন্তু আমাদের একটা নিউ ওয়েভের মতো হয়ে গেছে। কারণ এটা আসলে বেসিক্যালি ওয়ার্স ডে বাই ডে আসলে আমরাও আমাদের যে বোর্ড অফ ইলেকশনের আমরাও তো নিজেদের মধ্যে কথা হয়, সেই অনুযায়ী আমরা দেখতে পারছি যে এটা আসলে হাতের থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কন্ট্রোলের থেকে বের হয়ে যাচ্ছে, যেটা আগে আমরা প্রিডিক্ট করতে পারতাম যে এইদিকে অমুক দিকে অগ্রসর হচ্ছে, ভালো আমরা ফিউচার পাচ্ছি বা ভালোভাবে আমরা একটা অর্গানাইজ করতে পারবো, মুভমেন্ট ক্রিয়েট করতে পারবো। এখন আসলে বেসিক্যালি আমরা কোনো দিকেই ডিসাইড করতে, যেমন আমরা প্রিডিক্ট করতে পারতেছি না, আমরা প্রজেক্ট করতে পারতেছি না, আমরা ইভেন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারছি না, ইভেন দো বাইডেন আগানো, ইভেন দো ট্রাম্প ইজ লুজিং, বাট স্টিল আমরা কনফিউজ, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে আসলে বেসিক্যালি কাকেই আমরা ডিক্লেয়ার হিসাবে মানে ডিক্লেয়ার করতে পারি যে আজ মাজেদ চৌধুরী। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা নতুন কয়েকজন অতিথি পেয়েছি, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন ফাহাদ সোলাইমান, ইউএস ডেমোক্রেট অর্গানাইজার। এরই মধ্যে যোগ দিয়েছেন হারুন রশিদ, সিনিয়র সাংবাদিক বাংলাদেশ থেকে। একই সঙ্গে অ্যাটর্নি মঈন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, যিনি ডেমোক্রেট নেতা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন। আমরা হারুন রশিদ আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। হারুন রশিদ, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যদি একটু বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন তো এর আগেও দেখেছেন, এবং এবার যেভাবে আসলে নির্বাচন হলো, পাল্টাপাল্টি বক্তব্য, নির্বাচনে চুরির অভিযোগ, আদালতে যাওয়ার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, সব মিলিয়ে নির্বাচনকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই হারুন রশিদ। না, ধরেন যে মার্কিন নির্বাচনে একটি মানে যেরকম মেনে নেওয়ার প্রবণতা ছিল ফলাফল, সেটি একটু ব্যাখ্যাতে ঘটছি। কারণ আগে থেকেই কিন্তু আদালতে যাওয়ার ঘোষণা তিনি কিন্তু বলেছিলেন, মানে ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি হারুন জিতুন আলোচনায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়ায় তিনি আলোচনায়। এখন যেটা হলো সেটা হলো যে উনি কিন্তু বিষয়টা এরকম, মানে কালচারটা দেখেন যে আমি জিতবো, যদি না জিতি তাহলে আমাকে হারিয়ে দেওয়া হবে। এই কালচার কিন্তু আমরা দক্ষিণ এশিয়ায় দেখতে পাই। তো সুতরাং দক্ষিণ এশিয়ান কালচার আমেরিকায় চলে গেল কিনা অথবা কি হলো সেটা আমি ঠিক বুঝতে পারছি না। যে জিনিসটা হচ্ছে যে হারা জেতার সাথে বাংলাদেশের যে অন্যরা যারা মার্কিন নাগরিক হিসেবে কথা বলছেন, আমি তার মার্কিন নাগরিক নেই, আমি বাংলাদেশি নাগরিক। তো নির্বাচনের আগে পরে কিছু বিশ্লেষণ ছিল যে একটা কথা সত্য যে মার্কিন যে ফরেন পলিসি তাতে খুব মেজর পরিবর্তন আসে না, কখনোই আসে না। তবে এবার যেটা হচ্ছে যে আমাদের যে দেখার জায়গাটি সেটা হচ্ছে সাউথ এশিয়ায় যে
কূটনৈতিক সম্পর্ক মার্কিন, এটি কিন্তু ভারতের মধ্য দিয়ে হয়। এটা পলিসি তাদের, যে ভারতের মধ্য দিয়ে অন্যান্য যে সাউথ এশিয়ান কান্ট্রি রয়েছে সেখানে তারা কূটনৈতিক সম্পর্ক। আমরা বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলতে চাই। নির্বাচনের আগে আপনি জানেন, জি, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় এই নির্বাচন কতটা গুরুত্ব রাখছে মনে করেন, বা যিনি প্রেসিডেন্ট হিসেবে আসবে সেটাই বলছি, যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেই জায়গায় কোনো প্রভাব? আমি সেটাই, সেই সম্পর্কের জায়গাটাই আমি আসছি। আপনি দেখবেন গত মাসে বা এই নির্বাচনের আগে উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান বাংলাদেশে, আপনি খেয়াল করবেন, এবং তিনি কিন্তু একটি কথা স্পষ্ট করে বলেছেন যে এখানে হবে যে আমাদের যে এশিয়া প্যাসিফিক যে একটি জোটের কথা বলা হচ্ছে, ইকোনমিক জোট, সেখানে বাংলাদেশ একটা কেন্দ্রের জায়গায় যাবে। এটি আমাদের জন্য খুব আশার কথা। এখন যেটা হয় মানে সেটা কোথায় হবে কেন্দ্র? তাহলে বাংলাদেশের বিষয়টা হচ্ছে এর অর্থনৈতিক সক্ষমতা। আপনি মনে করবেন এই যে করোনার মাধ্যমে বাংলাদেশ যে তার অর্থনীতি আবার গতিশীল করছে, এটি হচ্ছে একটা আমাদের জন্য চমৎকার বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘটনা ঘটেছে, আপনি ধরেন জো বাইডেন ক্ষমতা চলে আসে, মার্কিন যুক্তরাষ্ট্রের আগের যে ঘটনাগুলো দেখেছি, তারা বিশ্ব গণতন্ত্র, মানবাধিকার এগুলো নিয়ে বেশি কথা বলে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি বিষয়ে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, জো বাইডেন ক্ষমতায় যদি আসে ওগুলো মেরামত করতে তার সময় চলে যাবে, বরং ইকোনমিক দিকেই তার অনেক বেশি জোরটা দিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ একটা বিশাল মার্কেট, সে কিন্তু ট্রাম্প আসলে একই ঘটনা। বাংলাদেশ একটি বিশাল মার্কেট, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে আমাদের এক্সপোর্ট যদি বলেন সেটা হাইয়েস্ট যুক্তরাষ্ট্রে, বিশেষ করে পোশাকে আমাদের, সেখানে জিএসপির একটা বিষয় রয়েছে। হ্যাঁ, পোশাকে জিএসপির একটা বিষয় রয়েছে। আমাদের সাথে ধরেন জিএসপির যে বিষয়টা আপনি তুললেন, জিএসপির জায়গাটা নিয়ে তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে অনেকদিন ধরে দেন দরবার চলছে। সেই প্রত্যাশার জায়গা থেকে যদি জো বাইডেন আসে, ট্রাম্প তো এতদিন ছিলেন, ট্রাম্প থাকাতে সেটি খুব বেশি গতি পায়নি, যদি জো বাইডেন আসে সেই জায়গায় আপনার প্রত্যাশার জায়গাটা আসলে কি থাকবে, বা যিনি প্রেসিডেন্ট হিসেবে আসেন, জিএসপি একটি বড় প্রত্যাশার জায়গা বাংলাদেশের যারা ব্যবসায়ী তাদের জন্য, সেই জায়গাটা যদি একটু বাংলাদেশের মানুষদের একটু ডেমোক্র্যাটদের প্রতি আগ্রহ থাকে। আমি মার্কিন পলিটিক্স আমাদের আগ্রহের জায়গায় থাকা বা না থাকা সেটা অন্য ব্যাপার। আর ডেমোক্র্যাটরা একটু উদারত, আপনি এটা খুব জানেন, এবং আমাদের ডোনাল্ড ট্রাম্প, আমরা আমাদেরই ডোনাল্ড ট্রাম্প বলি, এতই পপুলার সারা দুনিয়ায়, তিনি আলোচিত সমালোচিত, যে উনি যেভাবে মুসলিম বিশ্বের সাথে একটি দূরত্ব তৈরি করেছেন, আশা করা যায় জো বাইডেন চলে আসলে সেই দূরত্বটা কমবে। আপনি আবার চায়না পলিসি, যেটা ইন্ডিয়ান পলিসি মার্কিন, সেইখানে আমি একটা পরিবর্তন আশা করছি। সেই জায়গাগুলো পরিবর্তন তার কিন্তু বেনিফিট বাংলাদেশ পাবে। মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক বাড়লে সেই জায়গায় বাংলাদেশ একটা ভালো সুবিধা নিতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যে ওই যে বললাম অর্থনীতির কেন্দ্র যদি হয়, এই পলিসিতে খুব পরিবর্তন হবে না, আসবো সেক্ষেত্রে বাংলাদেশকে তো গুরুত্ব দিতেই হবে। এবং আমরা একটু যেতে চাই, ফাহাদ সোলাইমান আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, ইউএস ডেমোক্রেট অর্গানাইজার। ফাহাদ সোলাইমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমি শুনতে পাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ, মাজেদা আপা আছেন, যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ। জি, কি ধরনের প্রত্যাশা করছেন এখন ফলাফলের যে অবস্থা দেখছেন ইউএস নির্বাচনের? জো বাইডেন 227 ইলেকটোরাল ভোট, আমাদের কাছে যতটা তথ্য, ডোনাল্ড ট্রাম্প 213। এখনকার যে ফলাফল, তাতে করে কাকে আপনি এগিয়ে রাখছেন? না, এটা খুব টাফ বলা। আমি আগেও বলেছি, আপনাদের চ্যানেলে বারবার বলেছি আমি, এবারের নির্বাচনটা অন্যরকম হচ্ছে। এবং এখন আপনার বুঝতে হবে যে মিশিগান এখনো আছে, পেনসিলভেনিয়া এখনো আছে, উইসকনসিন এখনো আছে, আরো কয়েকটা, নেভাডার এখন রেজাল্ট আসেনি, কিন্তু দুইটা বড় স্টেট এখনো থেকে গেছে। একটা হলো মিশিগান, একটা হলো পেনসিলভেনিয়া। সো এই স্টেটের পরে হ্যাঁ, আলাস্কাতে ধরেন ট্রাম্প আগানো আছে অনেক। সো এটা থেকে গেলে ওটা ধরেন ইলেকট্রাল ভোট অতটা না, 3টা ভোটের ব্যাপার না, বাট 3টা ইলেকট্রাল ভোট আলাস্কাতে। মিশিগানে 16টা ইলেকট্রাল ভোট মিশিগানে এখন পর্যন্ত জো বাইডেন এগিয়ে। হলো পেনসিলভেনিয়া হলো 20টা ইলেকট্রাল, এবং আপনার 16 ইলেকট্রাল ভোট আছে নর্থ ক্যারোলাইনা, সেখানেও ট্রাম্প আগানো। এইটা একটা একটু রিস্কি সিচুয়েশন, এখন বলা যাচ্ছে না কি হবে। বাট আমরা আশা করতে পারি যে জো বাইডেন যেভাবে আগাচ্ছে, যে আপনার অ্যাবসেন্টি ব্যালট গুলো এখনো গণনা করা হয়নি। সো এগুলো অ্যাবসেন্টি ব্যালট ভোট কিন্তু ম্যাক্সিমাম ডেমোক্রেটদের। এবং আপনি যদি, আমি সিএনএন যেটা দেখলাম এবং ইয়েটা দেখলাম, যতগুলো চ্যানেল দেখলাম, আসলে আমি
শুধু সিএনএন দেখি না, আমি সবগুলো দেখি, কারণ হলো সিএনএন ইজ লিটল বিট বায়াসড টুয়ার্ডস ডেমোক্রেট এন্ড ফক্স ইজ লিটল বায়াসড অন রিপাবলিকান। সো দুইটা নিউজের মাঝখানে আমি দেখি, দেখার পর দুইটার মাঝখানে একটা অ্যানালাইসিস করি। সো যেটা দেখতেছি সেখানে দেখতেছি যে ডেমোক্রেটের যে ভোটগুলো এখন আছে সেগুলো কিন্তু কাউন্ট হয়নি। হোপফুলি সেগুলো কাউন্ট হয়ে গেলে জো বাইডেন হবে, কিন্তু এখানে একটা ভয় থেকে যায়। ট্রাম্প কিন্তু অলরেডি একটা আভাস দিয়েছে যে ভোট বন্ধ করো, অ্যাবসেন্টি ব্যালট বন্ধ, এখানে 2 নম্বরই হয়েছে, অনেক কিছু হয় ঠিকভাবে হচ্ছে না। সো হি কুড গো টু দ্য আপনার সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের জাজ তারই নিয়োগ। সো আমাদের মাথায় রাখতে হবে এনিথিং এন্ড এভরিথিং ইজ পসিবল। জানি না কি হবে, তবে আপনি একটু আগে বলছেন, একটু আগে ভাইয়া বললেন যে আমেরিকার চর্চাটা সাউথ এশিয়ান চর্চার মতো হচ্ছে। হ্যাঁ, ইটস গোনা বি আ নিউ আমেরিকা আফটার দিস ইলেকশন, এবং এবার ইলেকশনে ভোটও কাস্ট হয়েছে। ইটস রিয়েলি আ নিউ আমেরিকা। রেভলিউশন একটা হচ্ছে, কি রেভলিউশন, ভালো হবে না খারাপ হবে, এটা আমাদের আরো কিছুদিন পর বোঝা যাবে। বাট আমেরিকান গভর্নমেন্ট যে আসুক না কেন, তারা নিজেদের স্বার্থেই দেখবে। এখন অনেক কথা বলবে, ডেমোক্রেট আসুক, আমি যদিও ডেমোক্রেট, বাট ডেমোক্রেট আসুক আর রিপাবলিকান আসুক, একটা স্বার্থে আমরা সবসময় এক, নিজের স্বার্থটা আমরা সবচেয়ে আগে বুঝি। সো যত কিছুই বলি না কেন, যেই আসুক না কেন, যেটা ভালো হবে সেটাই করবে আলটিমেটলি। ফাহাদ সুলাইমান, একটু জানতে চাই, আমেরিকায় তো আসলে করোনায় একটা বড় ধাক্কা গেল, এবং আসলে সারা পৃথিবীতে যত মানুষ মারা না গেছে, আমেরিকায় তার চেয়ে বেশি মানুষ মারা গেছে। অর্থনীতি যে পুনরুদ্ধার, একই সঙ্গে কর্মসংস্থানের জায়গাটাই কতটা চ্যালেঞ্জ মনে করেন যিনি আসবেন, বা কতটা গুরুত্ব আশা করেন এই জায়গাটাই যিনি প্রেসিডেন্ট হিসেবে আসছেন? আমি যদি নিরপেক্ষতা থেকে করি, তাহলে আপনাকে একটু বুঝতে হবে যে এই দিক দিয়ে আমার একটা নতুন গভর্নমেন্ট যখন আসবে, তখন কিন্তু তাকে অনেক হিমশিম খেতে হবে। যদি চেঞ্জ হয়, একটু হিমশিম এই জন্য খেতে হবে অলরেডি। আর আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প এমন একটা মানুষ, ও নিশ্চয়ই ইজিলি, ও যদি চলেও যায়, এমন কিছু করে যাবে যেটা প্রবলেম হবে দেশের জন্য। হ্যাঁ, কিন্তু অর্থনীতির অবস্থা তো এখন বোঝা যাচ্ছে না, বিকজ এখনো মানি ফ্লোটিংটা আছে এখনো, যে কারণে সে অনেক ধরনের ফান্ড, অনেক ধরনের আনএমপ্লয়মেন্ট, এইগুলি যেহেতু দিয়েছে এই মানিগুলো, কিন্তু আমরা ধাক্কাটা আসবে আফটার জানুয়ারি ফেব্রুয়ারি। সো জো বাইডেনের জন্য ইটস গোনা বি ভেরি টাফ। অবশ্যই একটা ধাক্কা আসবে, রিসেশনের, আবার সেই রিসেশনের একটা ধাক্কা আসবে, আর এটা সবাই বলছে। এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য যতটা ইজি হবে কাটানোর জন্য, জো বাইডেন আসলে একটু টাফ হবে। এই কারণে আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্প মানে সে সব রকম ডার্টি গেম খেলতে পছন্দ করে। আমরা জানি না যে ক্ষমতা থেকে যাওয়ার পর কি ডার্টি গেম খেলতে পারে, যেটা শেয়ার মার্কেটে এবং সব বিলিয়নিয়াররা তাকে সাপোর্ট করছে, ইনক্লুডিং পুলিশ অ্যাসোসিয়েশন, যেটা সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাসোসিয়েশন আমেরিকা, পিবিএ বলি, তারা ওপেনলি যেটা আমেরিকান হিস্ট্রিতে হয়নি, রিপাবলিকানকে সাপোর্ট করছে। আসলে কি করবে, কি দাঁড়াবে, এটা বোঝা বড় দায়, বাট ইটস গোনা বি আ মেস হতে পারে। আপনার কাছে আবার আসবো ফাহাদ সুলাইমান। আমরা যেতে চাই, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ওয়াসিদ চৌধুরী, প্রেসিডেন্ট আমেরিকান রিপাবলিকান ককাস। ওয়াসিদ চৌধুরী শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই বিশেষ আয়োজনে। ওয়াসিদ চৌধুরী, সবাই আসলে বলছেন যে এখনো আসলে বলা কঠিন কে প্রেসিডেন্ট হচ্ছেন, যদিও আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 14টা ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন আপনার জো বাইডেন। আপনার একটু পর্যবেক্ষণ বা প্রত্যাশা জানতে চাই, আসলে এই কাকে আপনি এগিয়ে রাখতে চান? আসলেই বলা সম্ভব কিনা এখন যে পরিস্থিতি ফলাফলের? এই মুহূর্তে বলা খুব কঠিন কে পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন, এই মুহূর্তে নিশ্চিত বলা যাচ্ছে না, এটা সত্যি। তবে একটা জিনিস, যদি মেইল ইন ভোটের ব্যাপারটা নিয়ে কোয়েশ্চেন রয়েছে। এখন যদি আপনি পেনসিলভেনিয়ার নিউজ দেখেন, পেনসিলভেনিয়া রাতের বেলা খবর নাই, তাদের গভর্নরের কোনো কিছু বলেন নাই, সকালে এসে তারা নিউজ দিলেন 1 মিলিয়ন প্লাস মেইল ইন ভোট কাউন্ট হয় নাই। এটার কতটুকু যুক্তিসঙ্গত? রাতের বেলা এটা কোনো নিউজ ছাড়া সকালবেলা এসে নিউজ দেওয়ার মানেটা কি? এখানে কি হতে পারে? যারা প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছিলেন যে মেইল ইন ভোট নিয়ে সমস্যা হবে। আমি অ্যাবসেন্টি ব্যালটের কথা বলছি না, মেইল ইন ভোটের কথা বলছি। অ্যাবসেন্টি ব্যালটে যারা আছে তাদের 100% রাইট, কিন্তু মেইল ইন ব্যালটও দেখবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভোট নেওয়ার সময় তারা আইডি চেক করে না, এবং তার মেইল ইন ভোট তাদের তো কোনো কিছুরই কোনো রেকর্ড থাকে না, কে কার ভোট দিল এটার কোনো রেকর্ড নাই। সেই সব হিসাবে যেহেতু সিগনেচার ভেরিফিকেশনের প্রশ্ন আছে, এই বিষয়ে এমন সিদ্ধান্ত দেওয়ার জন্য হয়তোবা কোর্ট পর্যন্ত গড়াতে পারে। কোর্টে যদি গড়ায় সেক্ষেত্রে সেই জায়গায় জটিলতা তো বাড়বে, নিশ্চয়ই বাড়বে, অবশ্যই বাড়বে। এই ক্ষেত্রে দুই দলের জন্যই জটিলতা বাড়বে, এবং কোর্টেরও হিমশিম খেতে হবে,
কোর্ট কিভাবে সিদ্ধান্ত দিবেন, কোর্ট যে ওয়ান সাইডের সিদ্ধান্তের ব্যাপার নাই, এটা হলো দেশের কনস্টিটিউশনকে ঠিক রাখতে হবে, দেশের তার ল এন্ড অর্ডার এবং মনে করেন দেশের ভোটিং সিস্টেমটাকে ঠিক রাখতে হবে। এছাড়া যেভাবে এখন চলছে এইভাবে যদি মেইল ইন ভোট হয়, যদি সিগনেচার ভেরিফিকেশন প্রয়োজন না হয়, তাহলে ভবিষ্যতে ভোটিং সিস্টেমটা কি হবে তাও বোঝার চিন্তার বিষয়। ওয়াসি চৌধুরী, আমি একটু ইন্টারাপ্ট করছি সে কারণে যে ফলাফল এখন পর্যন্ত আমার কাছে আছে যেগুলো আসলে নজর রাখছে সবাই, জর্জিয়াতে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন, মিশিগানে এগিয়ে আছেন বাইডেন, এবং এপি অ্যাসোসিয়েটেড প্রেস যেটা বলছে যে 238 ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন। যদি সেটি হয়, আপনার মিশিগান, নেভাডা, একই সঙ্গে উইসকনসিন আমরা দেখতে পাচ্ছি এই তিনটাতে এগিয়ে আছেন জো বাইডেন, এবং এই তিনটাতে যে ইলেকটোরাল ভোট, তাতে করে এই তিনটাতে তিনি যদি জেতেন সেক্ষেত্রে তার হচ্ছে ইলেকটোরাল ভোট 270 হয়, সেটাতে পেনসিলভেনিয়া লাগছে না। আসলে যদি এটি হয় সেক্ষেত্রে কি আদালতে যদি যায়, পেনসিলভেনিয়া লাগবে না, জি, কারণ আপনার মেইন তো ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, মেইনে আমাদের 4টা ইলেকটোরাল ভোট আছে, জি, সো দ্যাট মিন্স বাইডেন উইল বি সারপ্লাস 4 ইলেকটোরাল ভোট, জি, সো পেনসিলভেনিয়ার দরকার হবে না বাইডেনকে জিততে। সেক্ষেত্রে যদি ডোনাল্ড ট্রাম্প কি হয়, অনেক কিছু উইসকনসিনের ব্যাপার প্রশ্ন নিয়ে আছে, এখানে রিকাউন্টের প্রশ্ন আসতেছে, কারণ এখানে অনেক কিছু ভেরি ভেরি লো মার্জিন, যে কারণে রিকাউন্টের অলরেডি রিকোয়েস্ট আসার কথা। তো ওই হিসাবে বলা যাচ্ছে না এই মুহূর্তে কি হবে, আমরা অচিরেই জানতে পারবো। আমরা বাংলাদেশের নির্বাচন, ভারতের নির্বাচন, আমরা দক্ষিণ এশিয়া বিশেষ করে যেটা দেখি যে নির্বাচন হওয়ার পরে এমন হয়েছে যে নির্বাচনের আগে নির্বাচনের মাঝপথে প্রার্থীরা সরে যান, অনেক বেশি অভিযোগ থাকে, নির্বাচনের পরে মেনে না নেওয়ার প্রবণতা। এই যে সংস্কৃতি, এটি তো আসলে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে খুব বেশি কি দেখা গেছে মনে হয়? এবারের নির্বাচন কি প্রতিফলন দিচ্ছে আসলে? এটা যুক্তরাষ্ট্র আমাদের সাউথ ইস্ট এশিয়া থেকে তারা শিখেছে, আমাদের যা মনে হয় তারা হয়তো ফলো করে যে সাউথ ইস্ট এশিয়াতে কিভাবে নির্বাচন হয়, একজন আগে ডিক্লেয়ার দিয়ে দিবে এবং যে হারবে সে আগে বলছে যে ভোট কারচুপি হচ্ছে। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের বিহেভিয়ার দেখেন কালকের স্পিচে হোয়াইট হাউসে, সে তো অলরেডি ভিক্টরি ডিক্লেয়ার দিয়ে দিল, জয়ী ঘোষণা করেছেন, আবার চুরির কথা ঘোষণা করে দিল, যেখানে আপনার মিলিয়ন আপনার অ্যাবসেন্টি ব্যালট বলেন, মেলিং ভোট বলেন, এগুলো এখনো কাউন্টই হয় নাই, তাহলে হাউ কাম হি ডিক্লেয়ার হিমসেলফ? আবার সে বলতেছে যে ভোটিং ফ্রড, এবং বলতেছে আমাদের হুমকি দামকি দিচ্ছে যে কোর্টে নিয়ে যাবে। কারণ আপনাকে বুঝতে হবে যে সুপ্রিম কোর্টে যে জাজ, সে নিজেই এবার 3 জনকে রিক্রুট করলো তার সময়, সো তারা জাজও তো তাদের ফেভারে আছে। সো আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ার বাতাস এখন আমাদের যুক্তরাষ্ট্রে বইছে। আসতে চাই আবার রেহান রেজা নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন। রেহান রেজা, বাতাস বলতেছেন যেটা, এটা বেসিক্যালি কয়েকটা ডেমোক্রেট কন্ট্রোল স্টেটই হচ্ছে, এই কথাটা আপনাকে স্বীকার করতে হবে যে গভর্নর যেখানে আছে ডেমোক্র্যাট, ওইসব স্টেটে দক্ষিণ এশিয়ার বাতাস বয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমি এই ব্যাপারে আপনার সাথে অনেক কিছুই এর মানে আমি আপনার সাথে একমত না। আমি আপনার সাথে একমত না, এই কারণে আমার স্টেট ক্যান্সাসে কিন্তু ডেমোক্রেট গভর্নর। না, আপনি একটা জিনিস ওয়াসি ভাই, অ্যারিজোনা কিন্তু আপনাদের ছিল, অ্যারিজোনা কিন্তু রিপাবলিকানদের ছিল, উই গট দ্য রিপাবলিকানদের, এখানে কিন্তু আপনাদের স্টেট ছিল, এখানে উই ওন। তারপরে দেখেন ক্যান্সাস রিপাবলিকান স্টেট, আমাদের গভর্নর হলো ডেমোক্রেট, কিন্তু এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প উইন করেছে। খবর নাই, সকালবেলা 10টার সময় যদি নিউজ দেয় যে 1 মিলিয়ন প্লাস ভোটার এখনো কাউন্ট হয় না, এর মানে কি বোঝায়? এটা একটু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সবাই বুঝবে। আমরা একটু যেতে চাই। না, এটা হতেই পারে ওয়াসি ভাই, এটা হতেই পারে, এটা কোনো নতুন কিছু না, এর আগে হয়েছে, এটা রাতের অন্ধকারে প্রেসিডেন্ট এখন রিপাবলিকান এখন। আরে ভাই, আপনি তো রাতের বেলা থেকে বলতে যাচ্ছিল, হয়তো আগের দিন ডিক্লেয়ার দিয়ে দিল ভিক্টরি, কালকে দিয়ে দিয়েছে রাতের বেলা। আমরা তো এটা বলতে পারি এখন, প্রেসিডেন্ট কালকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। কিভাবে বলে? আমরা একটু যেতে চাই রেহান রেজা,
আমরা একজনের কথা একটু শুনতে চাই, আসলে কারো কথা বোঝা যাচ্ছে না, সেই কারণে আমি একটু বলতে চাই ওয়াসি ভাইকে। একজন করে বলবেন। আমি একটু ওয়াসি ভাইকে বলতে চাই, ওয়াসি ভাই কালকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিক্লেয়ার দিছে হি ইজ গোইং টু বি দ্য প্রেসিডেন্ট ও ভিক্টরি, সবাইকে বলছে ভিক্টরি পালন করার জন্য। ইফ হি কুড সে দ্যাট, আমরা কি ধরে নিব না যে সে কিভাবে শিওর হলো এখনো বাকি থাকতে সে কিভাবে, এটা হইতেই পারে একটা পলিটিক্সে। এখন এটা যদি আপনি বলেন তাহলে আমরা এটা বলতে পারি প্রেসিডেন্ট হ্যাজ আ প্ল্যান। না দুই যদি 1 মিলিয়ন কাজ করতে বলেন আপনারা অন্ধকারে, আমরাও কিন্তু এটা আপনাকে বলতে পারি যে প্রেসিডেন্ট কিভাবে জানলো হি বিকেম দ্য প্রেসিডেন্ট উইদাউট ইলেক্টিং অর কাউন্টিং এভরিথিং। সেটা তো আসলে নির্বাচনে যেটা হয় যে মানে জয়ের দৌড়ে এগিয়ে থাকার দাবি করেন। আমরা একটু জো বাইডেন কি বলেছে যে আমার বহুত ভোট বাকি আছে, ভোটগুলো আসবে, কোথা থেকে আসবে? সকালবেলা 1 মিলিয়ন প্লাস হয়ে যায়, এর মানেটা কি? কিন্তু বলেছে ওয়াসি চৌধুরী আপনার কাছে আসি একটু। ওয়াসি চৌধুরী শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি জানতে চাচ্ছিলাম আসলেই মানে এই যে কারচুপির অভিযোগ, কারচুপির কথা বলা হচ্ছে, জালিয়াতির কথা বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন, আমেরিকান নির্বাচনে আসলেই যে পদ্ধতি যতটা স্বচ্ছতা তাতে করে আসলে সম্ভব কিনা বিষয়টি? না, পদ্ধতিগত সমস্যা এখানে। কারচুপি বললে ওইভাবে কারচুপি, আমি দক্ষিণ এশিয়ার কারচুপি বলবো না, আমি বলবো যে এখানে আমরা একটু ওয়াসি চৌধুরীর কাছে শুনি। জি প্লিজ। পদ্ধতিগত ভোট, প্রথমত ভোট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় আপনার নন সিটিজেন ভোটার হওয়ার প্রবণতা রয়েছে অনেক জায়গায়। যেমন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে টেক্সাসে গত ইলেকশনে 95,000 নন সিটিজেন ভোটার ছিল এবং 58,000 ভোট কাস্ট হয়েছিল। This is completely wrong. This is completely wrong. No, this is completely wrong. This is completely wrong. ওয়াসি চৌধুরী একটু শেষ করুন, তারপর নিশ্চয়ই আসবো। ফাহাদ সুলাইমান, রেহান রেজা, মাজেদ উদ্দিন, আপনারা তিনজনই বলবেন, আমরা একটু শেষ করে আসি প্লিজ। আপনারা বলবেন পরে আপনাদের কথা আপনি বলবেন, আমার কথা বলবেন। হ্যাঁ শিওর, বলেন আপনি বলেন। সেটি এখন হচ্ছে পদ্ধতিগত ভুলের কারণে, কারণ এখন যদি কাউকে যদি মেইল ইন ভোট দেওয়া হয়, যদি সবাইকে যদি ভোটার যে ফর্মগুলো, ব্যালট ফর্মগুলো পাঠিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কে কার সাইন করবে এইগুলা কিন্তু কনফার্ম, এবং ডেমোক্রেট চেয়েছিল সিগনেচার ভেরিফিকেশন না থাকার জন্য, তাদের বিলে এটা উল্লেখ করেছিল, যে বিলটা পরবর্তীতে পাস হয় নাই। তো সেই ক্ষেত্রে ডেমোক্রেটদের ধারণা ছিল এবং তাদের ইচ্ছা ছিল যে যদি এইখানে সিগনেচার ভেরিফিকেশন না থাকে তাহলে যে যেভাবে ইচ্ছা ভোট দিতে পারবে। যার ভোট, মনে করেন একটা বক্সে একজনের অ্যাড্রেসে অনেক ভোট চলে আসলো, বা মেইল বক্সের থেকে একজনে নিয়ে গেল, নিয়ে আমার ভোট আপনার ভোট আরেকজনে দিয়ে দিল, এই ক্ষেত্রে কোনো কনফার্মেশন থাকবে না যে আমি ভোট দিলাম নাকি আপনি দিলেন। আমার ভোট আপনার ভোট দুজনের ভোটেই হয়তো মিস হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমেরিকার নির্বাচনে এই জিনিসটা হওয়া উচিত না, এবং ফেডারেলি ভোটারের সংখ্যাটা যেভাবে হচ্ছে, ভোটারের ব্যাপারটা যে ফেডারেলি লিঙ্ক থাকা দরকার। এই ক্ষেত্রে কিন্তু ফেডারেলের সাথে যখন ভোটার রেজিস্ট্রেশন হয়, তারা কিন্তু ফেডারেল রিচেক করে না। যদি আপনি চেক করেন তারা কিন্তু রিচেক করতে পারতেছে না ইমিগ্রেশনের সাথে। ইমিগ্রেশনের ডিপার্টমেন্টের সাথে যদি ভেরিফাই করা না হয় কে সিটিজেন কে নন সিটিজেন, এইখানে কিন্তু প্রশ্ন থেকেই যায়। সেই হিসাবে আমি বলবো, রিকোয়েস্ট করব, ভবিষ্যতে আমি আজকে গতকালকে নির্বাচনের কথা বলছি না, কিন্তু ভবিষ্যতের জন্য আমেরিকার সুষ্ঠু নির্বাচনের জন্য এবং সিস্টেমকে ঠিক করতে হবে, এবং যে ভোটার রেজিস্ট্রেশন ফেডারেলের সাথে লিঙ্ক থাকতে হবে, ফেডারেল এটা কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ ভবিষ্যতে আবারও ঝামেলা হবে এই ব্যাপারে। জি ধন্যবাদ ওয়াসি চৌধুরী। রেহান রেজা, আপনার কাছ থেকে আরো একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই দ্বিমত পোষণ করছিলেন। আমি দ্বিমত পোষণ করছি ভাইয়ের সাথে, এই কারণে আমেরিকায় একমাত্র পৃথিবীর উন্নত দেশ যেখানে ভোটিং ফ্রড হওয়ার কোনো স্কোপ নেই। উনি যেভাবে বললেন যে আমরা আমেরিকার যদি নাগরিক না হই আমরা কোনোদিনও ভোটার হতে পারবো, কারণ এখন আপনার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আপনি আইডি করতে যান এবং তাদের কিন্তু লিয়াজও আছে যে সোশ্যাল সিকিউরিটি এবং আইডি যখনই আপনি করবেন
আপনার ভেরিফিকেশন হয়, অনেকগুলো তারা আইডি দেখতে চায় যে আইদার আপনি সিটিজেন কিনা, আপনার এই দেশের আপনার নাগরিকত্ব আছে কিনা। এই যে ভোটিং ফ্রড, উনি টেক্সাসের কথা বললেন, ইজ টোটালি রং। কারণ ডোনাল্ড ট্রাম্প তো একটা পাগল, উনি স্ট্যান্ডবাজি, উনি কখন কি বলে হি ডোন্ট নো। উনি মিডিয়াকে বলতেছে যে ফ্রড, হ্যাঁ, ওনার মিডিয়া তার পরে যখন না যায় তখনই বলতেছে ফেক নিউজ। হ্যাঁ, তো ওনার যে কথাবার্তা এবং উনি যে আমেরিকাকে যে দ্বিধা বিভক্ত করে দিচ্ছেন তার কথাবার্তিতে আপনি সবসময় আপনি বুঝতে হবে যে আসলে উনি দেশটাকে কোথায় ঠেলে নিচ্ছেন। তো আমেরিকা হলো একটা উন্নত দেশ, এখানে ভোটিং কেন্দ্রে যদি আপনি যান এবং এরা যে সমস্ত হাই টেকনোলজি এবং কম্পিউটার সিস্টেম ইউজ করে, এখানে ভোটিং ফ্রডের কিছু হয় কোনো কারণই নাই। মেলিং ভোটের কথা বলছেন কিংবা অ্যাবসেন্টি, হ্যাঁ মেলিং ভোট আপনি চুরি হইতে পারে, সেটা আপনি যদি অনেকে আছে যে অ্যাড্রেস চেঞ্জ করে, কিন্তু আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করেন, আপনি যদি স্টেট মুভ করেন, আপনি যদি ইলেকশন কমিশনারকে না জানান তখন ব্যালট ওখানে যেতেই পারে। এবং অনেকে আছে যারা অ্যাপার্টমেন্টে থাকে, সেটা এটা হতেই পারে, কিন্তু it is very very minor এবং very low percent। আপনার কাছে আবার আসবো, আমরা একটু মাজেদউদ্দিনের কথা শুনতে চাই। মাজেদউদ্দিন, গ্রহণযোগ্য নির্বাচন বলতে যেটা বোঝাই, যে পরিস্থিতি, যে পরিবেশ আপনি দেখছেন, পাল্টাপাল্টি অভিযোগ, চুরির অভিযোগ, সব মিলিয়ে এই নির্বাচনকে কতটা গ্রহণযোগ্য বলবেন, মানে সর্বমহলের কাছে কতটা গ্রহণযোগ্য হবে মনে হয় এই নির্বাচন? আমি আসলে ওয়াসিম ভাইকে ধন্যবাদ জানাই আপনার কমেন্টগুলা। আপনি আমেরিকা অনেক লং ওয়াসি চৌধুরী এখন আমাদের সঙ্গে নেই। হ্যাঁ, আপনি আমেরিকা অনেক লং টাইম এবং আপনি রিপাবলিকান পার্টি। আপনি যদি আমেরিকার পলিসি বা ইলেকশনের ব্যাপারে, আমি ফ্রম বোর্ড অফ ইলেকশন নিউ ইয়র্ক সিটি, তো সুতরাং আপনি যদি এই ট্রাম্পের মতো কথা বলেন ওয়াসিম ভাই, ইজ সো স্যাড। কারণ ইলেকশন প্রসেসিং, ইলেকশন বোর্ড, ইলেকশন প্রসিডিওর, ইলেকশন অ্যামেন্ডমেন্ট, ইলেকশন যে ল, যে অব্লিগেশন, ওটা আপনাকে ফলো করতে হবে। আমেরিকাতে করাপ্ট আর আমেরিকাতে ভোটিং পলিসি যেটা, সেটা কিন্তু অনেক ফেয়ার। কারণ আমাদের ভিতরে 24 আওয়ার্স এই চেষ্টাই থাকে যেন অ্যাকুরেটলি কাউন্ট হয়, অ্যাকুরেটলি ভোট হয়, অ্যাকুরেটলি প্রেজেন্টেশন হয়, অ্যাকুরেটলি যেন, কারণ আদারওয়াইজ উই আর গেটিং সো এভরি মুভমেন্ট, এভরি মিনিট। মাজেদউদ্দিন, যখন একজন প্রার্থী, অন্যতম প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এরকম চুরির অভিযোগ করেন, জালিয়াতির অভিযোগ করেন, যেখানে তিনি নিজেই জয়ী ঘোষণা করছেন, সেটি ভোটারদের মধ্যে, নাগরিকদের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনের জায়গাটাই কোন রকম প্রভাব ফেলে কিনা আসলে ভোটারদের মনে, নাগরিকদের মনে? আসলে এটা কিছুই প্রভাব ফেলে না, আমি বলবো এটা ফেলে না। কেননা কারণ আমাদের কনস্টিটিউশনে আছে যে কে কিভাবে ভোট দিল, যেটা আমাদের ন্যায্যভাবে আমরা কালেক্ট করব, ন্যায্যভাবে আমরা গ্রহণ করব, ন্যায্যভাবে আমরা ভোটকে কাউন্ট হিসেবে ধরে নিব, সেটা কিন্তু কখনো মুভ হবে না। আর ওয়াসিম ভাই আরেকটা কথা বলছেন, ভোট অল অফ এ সাডেন 1 মিলিয়ন কিভাবে চলে আসে। ভাইয়া, এটা আমেরিকা, ইটস নট এ India, is not a Bangladesh, is not a foreign country. We cannot corrupt anything in the USA. কারণ এটা আন্ডার দ্য ল। আমি আপনাকে সিম্পল একটা জিনিস বলবো, ভোটিং রাইট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2014-তে সরে গেছে, প্রটেক্টিং আমেরিকান ল। সেটা সরে যাওয়াতে সেকশন 5 এর মধ্যে লেখা আছে যে হাউ টু প্রিভেন্ট ইচ ইলেক্টেড ভোট, হাউ টু কাউন্ট ইচ ইলেক্টেড ভোট। সেটা যখন সরে গেছে তখন আমরা ওখান থেকে কিভাবে কাউন্টটা সেটা সরছে, কিন্তু পলিসি কিন্তু আমাদের মুভ হয়নি। পলিসি, নিউ আপডেটেড পলিসিতে আমরা যাওয়ার কথা, যেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে আমরা অলওয়েজ রিকোয়েস্ট করতেছি, আমাদের ভোটিং রাইট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা যেন আমাদের আপডেটেড করে সেকশন 5 লকে যেন আমরা ইন প্লেসে ফেলতে পারি, সেটা আমাদের ডোনাল্ড, বরং ওয়াসিম ভাই আপনি সেটার ব্যাপারে সিরিয়াস ভাবে কাজ করেন। চৌধুরী আমাদের সঙ্গে এখন নেই, অনেক ধন্যবাদ। আমরা আবার আসবো মাজেদ চৌধুরী আপনার কাছে। আমরা যেতে চাই আবারও হারুন রশিদ আমাদের সঙ্গে আছেন। হারুন রশিদ, রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের একটি বড় ইস্যু আসলে। এই মানে যুক্তরাষ্ট্র আসলে কতটা সহযোগিতা করতে পারে এই জায়গাটাই, এবং সেই জায়গাটাই এই যে যুক্তরাষ্ট্র নির্বাচন কোন রকম প্রভাব বিস্তার করতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি খুব এনজয় করছিলাম তাদের আলোচনা, যে আমাদের যারা রয়েছেন
কমিউনিটি সেখানে পলিটিক্সে মূলধারা পলিটিক্স অনেক ভাইব্রেন্ট, এটা আমাকে বেশ আনন্দ দিয়েছে। এখন রোহিঙ্গার বিষয়টি মার্কিন পলিসি এখন সর্বশেষ যেটা রয়েছে সেক্ষেত্রে আপনি তারা কিন্তু আমাদের পক্ষে থাকবেন এবং সর্বশেষ যে ফান্ড রেজিং হচ্ছে রোহিঙ্গাদের এখানে যারা আছেন তাদের জন্য, সেখানে কিন্তু সর্বশেষ যে মিটিংটা হলো ডোনারদের, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অঙ্কের ডোনেশনের কথা বলেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই বেশি সহযোগিতা করেছে, যুক্তরাষ্ট্রই বেশি, এবং যুক্তরাষ্ট্র এটা অব্যাহত থাকবে। কারণ আমি বারবারই বলছি যে এই কারণে কে জিতলো কে না জিতলো এই কারণে পলিসি খুব পরিবর্তন হবে না। রোহিঙ্গাদের ব্যাপারে যুক্তরাষ্ট্র আমাদের সাথে যেভাবে আছে সেটা থাকবে বলেই আমার মনে হয়। কিন্তু একটু বিষয় আমি আলোচনা করতে চাই যে মানে নানা কথা বলো, মানে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, মানে একজন প্রেসিডেন্টকে সেখানে পাগল বলা যায়, এটা কিন্তু একটি বড় গণতন্ত্রেরই প্রমাণ। একটু আগে বলছেন, আমি এটি খেয়াল করতে হবে। আমরা যতই না এখানে বসে যত কথা বলি, সেখানে কিন্তু আপনার হোয়াইট হাউস থেকে বের করার হুমকি দেয়, কিন্তু সেখানে কিন্তু কড়া প্রশ্ন করে সাংবাদিকরা। খুবই ইন্টারেস্টিং, এগুলো এনজয় করার বোঝার বিষয় আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এখন যদি আমরা দেখি পপুলার ভোটের পার্সেন্টেজ, তাতে 52.2% কিন্তু এখন জো বাইডেন, আর 48.2% কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প। আমি পপুলার ভোটিং এর কথা বলছি। আর ইলেকট্রাল ভোট জো বাইডেন এএফপির খবরে বলছে 238 এবং ডোনাল্ড ট্রাম্প 214। আমি ভোটিং এর রেশিওটা বলি যে আপনি ওনারা রয়েছেন আমেরিকা, এখানে বসে তো খুব বেশি মানে মার্কিন মানুষ তো আমার মানুষে গড়ে উঠবে না, তারা কিন্তু ভোট দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, বললেই তো হবে না। সুতরাং এখানে যে তার যে অভিবাসন নীতি, বিদেশিদের গ্রহণ করার বিরুদ্ধে তার যে অবস্থান, আমরা সেই জায়গাটাই বলতে চাই যে যদি ওখানে চেঞ্জ হয়, আপনি জানেন যে আমাদের স্টুডেন্ট ভিসার একটি বড় বিষয় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, আমাদের বৈধ অভিবাসনের একটি বিষয় আছে। সেখানে জো বাইডেন আসলে উদারনীতির কারণে আমরা হয়তোবা সেখানে একটি সুবিধা পেতে পারি, কিন্তু এর কিন্তু একটা উল্টো ব্যাখ্যাও আছে। এই যে ডোনাল্ড ট্রাম্পের এই যে বৈধ অভিবাসন নীতির সংকোচন নীতিতে উনি গেছেন, উনি যে কোথাও কোথাও আবার প্রাচীর তুলতে চেয়েছেন, বেড়া দিতে চেয়েছেন, তার কিন্তু একটা পজিটিভ দিকও কিন্তু অনেক বিশ্লেষক বলেন। সেটি হচ্ছে আমার মেধা তো পাচার হয়ে যাচ্ছে আমেরিকায়, তো সেই মেধা যদি এখানে আমি ইউজ করতে পারি, মানে কোন পলিসি। কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি উপভোগ করি, আমি বলি এনজয় করি, ডোনাল্ড ট্রাম্পের তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ। আপনার মনে আছে যে যখন উনি ব্রিটেনে যান তখন তিনি আগে শুরু করে দিয়েছিলেন, রানী পেছনে পড়েছিলেন। তো হয়তোবা উনি মূলধারার পলিটিক্স থেকে না এসে হঠাৎ করে ঢুকে যাওয়ায় তার ভিতরে এক ধরনের আমি কি বলবো, মানে হাডুডু খেলার একটা প্রবণতা রয়েছে। স্পোর্টসম্যান স্পিরিট শব্দটা আমার ভিতরে চলে এসেছিল, তার চেয়ে আমি হাডুডু খেলাটাই বলতে। কিন্তু তার কিন্তু মানুষের সমর্থন আছে, সুতরাং এখান থেকে কিন্তু মার্কিন মানসিকতা, মার্কিন মানুষ কি চায় সেটা বোঝা যায়। সুতরাং আমি কি চাই বাংলাদেশে বসে সেটি মুখ্য না, মার্কিন জনগণ কি চায়। জো বাইডেন কিন্তু বারবার বলেছে, যখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমি জয়ী, সে কিন্তু তখন জো বাইডেন বলেছেন যে মার্কিন জনগণই ঠিক করবে কে হবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। এই যে অনুভূতি, এই অনুভূতির সাথে আমরা একাত্মতা বোধ করি। ফাহাদ সুলাইমান, আপনার কাছে আবারও যেতে চাই। ফাহাদ সুলাইমান, আসলে এই যুক্তরাষ্ট্রের জনগণ বেশিরভাগই আসলে কি চায় একটা বিষয় জানতে চাই, কারণ এই নির্বাচনের আগে একরকম আবহ ছিল, ধারণা ছিল, প্রত্যেকটা জরিপে জো বাইডেন অনেক বেশি এগিয়েছিলেন, এবং এখন যে ফলাফল আপনি দেখছেন, এই ফলাফল আসলে কতটা প্রত্যাশা আপনি করেছিলেন? এতটা কাছাকাছি, এতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ভেবেছিলেন কিনা, এক? আর দুই নম্বর হচ্ছে, যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় তার মানে একটা বড় সমর্থন এখনো আছে, যদিও ডোনাল্ড ট্রাম্প কিছুটা পিছিয়ে, তারপরেও তার সম্ভাবনা এখনো রয়েছে। কি কি কারণে ডোনাল্ড ট্রাম্পই বা এতটা জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন এখন পর্যন্ত? নিউজ 24, আমি কিন্তু গতকালকে আপনাদের বলেছি, কে কি বলছে আমি জানি না, বাট আমি বরাবরই বলছি এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি বলছি যে কেউ জিতবে, আমি গত পরশুদিন থেকেই বলছি যে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি কাউকে জিতিয়ে দিইনি, আমি বলছি যে কোনো কিছু হতে পারে। এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে, আমি ওপেনলি ডিসকাশন করি এটা, যদিও আমি ডেমোক্রেট, আই হ্যাভ টু ডিসকাস এভরিথিং ওপেনলি। এখানে হলো এবারের ইলেকশন সাদা ভার্সেস হোয়াইট ভার্সেস আদার কালার্স, ঠিক আছে? তো এখানে কিন্তু যেটা হয়েছে, ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে যে জিনিসগুলো হয়েছে, আমি কালকেও বলছি যে ইটস ভেরি হার্ড টু রিকগনাইজ আ হোয়াইট পিপল হার্ট, মানে ওদের সাদা মানুষের ভিতরের খবর পাওয়া, ইনসাইড খবর পাওয়া খুব টাফ। সো আপনি, ওরা অনেকে হয়তো ডেমোক্রেট করে, বাট বেসিক্যালি এটা বোঝা যাচ্ছে না কি হবে, কারণ রেসটা হয়ে গেছিল এরকম। ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে যেভাবে যত কিছু হয়েছে, এটা কিন্তু সাদাদের মধ্যে একটা ইফেক্ট পড়ছে, এবং ট্রাম্প এটাকে ক্যাশ আউট করছে। ট্রাম্প এটাকেই সব জায়গায় ভিডিও চালাইছে, বুঝাইছে সাদাদের দেশ থাকবে না ডেমোক্রেট আসলে। আর এখন আমাদের বুঝতে হবে যে মেজরিটি ভোট হলো এখনো সাদা,
আমেরিকাতে। প্লাস ডেমোক্রেটরা দুই ভাগে ডিভাইডেড, একটা হলো ডেমোক্রেটরা দুই ভাগে ডিভাইডেড এখন আমরা, এটা আমাদের কষ্টের ব্যাপার। একটা হলো সোশ্যালিস্ট ডেমোক্রেট এখন, আর একটা হলো ডেমোক্রেট। সো সোশ্যালিস্ট ডেমোক্রেট হলো যারা আমরা জানি যে বার্নি স্যান্ডার্সের ফলোয়ার্স, যারা তারা হলো আপনার সোশ্যালিস্ট ডেমোক্রেট। সো সোশ্যালিস্ট ডেমোক্রেটের একটা বিরাট অংশ এবার কিন্তু ঠিকভাবে প্রচারণা বা নামে নেই ফিল্ডে, যার কারণে আপনি যদি দেখেন নিউ ইয়র্কে প্রতি বছর 30% উপর কখনো রিপাবলিকানরা ভোট পায়নি। এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প অলমোস্ট 44% ভোট পাইছে উনি। সো এই জিনিসটা বুঝতে হবে যে এই কোথাও না কোথাও মিশিগানে কিন্তু কনফার্ম যে তার কথা ছিল, মিশিগানে কিন্তু এরকম কন্টেস্ট হওয়ার কথা ছিল না, মিশিগানে কিন্তু প্রচুর ওয়ার্ক করা হয়েছে। তারপরে দেখেন আপনি কিরকম পরিমাণ একটা কন্টেস্ট চলছে মিশিগানে। রিজন হলো যে এরিয়াতে আপনার কন্টেস্ট গুলো হচ্ছে সেগুলো মেইনলি আপনার মিশিগান এবং ইয়াতে হচ্ছে এই রিজন গুলোতে somebody somewhere didn't work properly, এবং সাদারা ডেফিনেটলি সব ডেমোক্রেটকে ভোট দেয়নি যারা দেওয়ার কথা ছিল। এখানেই জিনিসগুলো চলছে, যার কারণে আমি এই প্রেডিকশনটা আমার আগেও ছিল, বলছিলাম যে লড়াই এবার হাড্ডাহাড্ডি হবে, যেটা হচ্ছে এখন পর্যন্ত ইউজুয়ালি এমন হয় না। এখন পর্যন্ত আমরা জানি না who's going to be the next president of the United States of America. জি, সো এটাই আমার অ্যানালাইসিস আর কি। রেহান রেজা, আপনার কাছে একটু আরেকটু পরিষ্কার বুঝতে চাই যে প্রচুর অভিবাসী রয়েছেন, অবৈধ অভিবাসী রয়েছেন এবং বাংলাদেশি রয়েছেন প্রচুর আসলে যুক্তরাষ্ট্রে। সেই জায়গাটাই এই নির্বাচনের ফলাফলে আসলে মানে কোন দিকে ঝুঁকে আছেন যারা অভিবাসী রয়েছেন, বিশেষ করে অবৈধ অভিবাসী রয়েছেন যুক্তরাষ্ট্রে? ধন্যবাদ। অবৈধ ঠিক না, আমি একটু বলতে চাই এটাকে, আমাদের শব্দটা ব্যবহার আনডকুমেন্টেড। অবৈধ আসলে মানুষ তো আর অবৈধ হয় না। আনডকুমেন্টেড যারা আছে, এবং আপনি জানেন যে আমেরিকাতে ওবামা যখন ছিলেন তখন ডেকা নামে একটা ল পাস করে গিয়েছিলেন যে যারা এই দেশে, যাদের প্যারেন্টস যারা এসেছে আনডকুমেন্ট এবং তাদের বাচ্চারা যারা এই দেশের সিটিজেন না কিন্তু এই দেশে যারা হাই স্কুল পর্যন্ত পড়েছে, তারা কিন্তু আমেরিকার মাটিতেই বড় হয়েছে। এখন একটা ছেলে এবং মেয়ে যখন এই দেশে হাই স্কুল কমপ্লিট করে তার বয়স কিন্তু তখন অলমোস্ট 18 হয়ে যায়, এবং তাকে যদি আপনি ডিপোর্টেশন দিয়ে দেন, মেক্সিকো কিংবা সাউথ ইস্টে পাঠিয়ে দেন, তখন কিন্তু হি অর শি লস্ট, কারণ তার তো ওখানে কোনো ফ্যামিলি নাই, কারণ সে তো আমেরিকার সোলে বড় হয়েছে। এই যে লটা ডোনাল্ড ট্রাম্প ব্যান করার চেষ্টা করছে এবং ইমিগ্রেশন যে রিফর্ম, আপনি বললেন শুধু বাংলাদেশিরা এফেক্টেড হবে না, এবং যে ইমিগ্রেশনের এখন দেখেন প্যারেন্টসদের জন্য অ্যাপ্লাই করলে কিংবা পাউজের জন্য অ্যাপ্লাই করলে কিন্তু এখন এম্বাসি সবই বন্ধ, এবং যেটা 6 মাস 3 মাস লাগতো সেটা কিন্তু এখন বছরের পর বছর লাগতেছে। ইমিগ্রেশনটাকে সে কাট ডাউন করবে, এবং আমরা এখানে যারা অভিবাসী আছে, যারা আনডকুমেন্টেড, এবং তাদের যে কেসগুলো আছে সেগুলো অনেক ডিলে করবে। কারণ আমি আগেও বলেছি যে ডোনাল্ড ট্রাম্প ইজ এ ম্যাড পারসন এন্ড হি ইজ এ প্যাথেটিক্যাল লায়ার। সেই ক্ষেত্রে কি তার কথাবার্তাতে কোনো কিছু ঠিক নাই? সেক্ষেত্রে কি জো বাইডেন যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়, সেক্ষেত্রে কি যারা অভিবাসী রয়েছেন আনডকুমেন্টেড তাদের জন্য সুবিধা হবে? মানে সেই জায়গায় নীতি কি দেখছেন? আমরা আশাবাদী, কারণ ওবামার সময় কিন্তু আপনার আনডকুমেন্ট মেক্সিকোতে বেশি পাঠানো হয়েছে, বিকজ তারা কিন্তু ক্রিমিনাল ক্রাইমের সাথে জড়িত ছিল। জি, সাধারণ ভালো যারা খেটে খেয়ে মানুষ, আপনি দেখেন আমেরিকাতে কিন্তু এই খেতে খেমারে শ্বেতাঙ্গরা সাদারা কেউ কাজ করে না। আপনি দেখেন আজকে আমেরিকাতে একর্স এন্ড একর্স যেখানে ফ্রুট চাষ হয়, ফল চাষ হয়, সেখানে অ্যাপেল, আঙ্গুর, কমলা পচে যাচ্ছে, কিন্তু কোনো সিজনাল ওয়ার্কার পাচ্ছে না। আমি মনে করি যে ডেমোক্রেট আসলে সিজনাল ওয়ার্কাররা আসবে, তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং যারা যে 7 to 8 মিলিয়ন যাদেরকে আনডকুমেন্ট বলা হয়, এবং তাদের জন্য একটা প্যাথ অফ ইমিগ্রেশন ল করা হবে। হয়তো তাদেরকে সিটিজেন দিবে না, মানে অ্যাটলিস্ট তাদেরকে গ্রিন কার্ড পর্যন্ত দেওয়া হবে, এবং তারা যদি কেউ ক্রাইম করে তখন তাদের জন্য ডিপোর্টেশন হয়তো ল তারা করবে। কিন্তু আমরা মনে করি যে ডেমোক্রেট আসলে ইমিগ্রেন্টদের জন্য ভালো হবে, সেটা আমরা সবসময় দেখেছি। এবং ওয়েজের ব্যাপারে আপনি দেখেন, ডেমোক্রেট গভর্নমেন্ট যখন আসে তখন মিনিমাম ওয়েজও বাড়িয়ে দেয়, যেটা রিপাবলিকানরা সবসময় বন্ধ করে রাখে। সো ইকোনমিকের দিক দিয়ে এবং অন্যান্য দিক দিয়ে ডেমোক্রেটরা যখন আসবে তখন আমার মনে হয় যে আমেরিকাতে শান্তি ফিরে আসবে, কারণ তাহলে এই পাগলামিটা বন্ধ হবে। মাজেদউদ্দিন, আপনার কাছে একটু শেষবারের মতো আসতে চাই। মাজেদউদ্দিন, যিনি প্রেসিডেন্ট হিসেবে আসছেন তার কাছে কি ধরনের প্রত্যাশা আপনার থাকবে আসলে? মাজেদউদ্দিন শুনতে পাচ্ছেন? ওনার মাইক্রোফোনটা বোধহয় মাজেদউদ্দিন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি,
জি ভাইয়া, আপনি সুন্দর কোশ্চেন করছেন, আই এম সো প্রাউড। আমার বক্তব্য হলো whoever comes in this country become a president, তারা জনগণের পছন্দ মতোই আসবে, জি, জনগণের ভোটের মাধ্যমে আসবে, ন্যায্য কাউন্টিং এর মাধ্যমে আসবে। একটু আগে হারুন ভাই অলরেডি বলছিলেন যে জনগণের পপুলারিটি কতটুকু। হ্যাঁ, তো সুতরাং জনগণের পপুলারিটির উপরেই কিন্তু নির্ভর করে আমরা একটা প্রেসিডেন্ট নিযুক্ত করা। কারণ আমি বারবারই কিন্তু আমার যত ইন্টারভিউ হয়েছে যত জায়গায় আমি বারবারই কিন্তু একটা জিনিস মেনশন করছি যে আমাদের নিউ ভোটার্স যারা নতুন 18 বছর থেকে 29 বছরের যারা নিউ ভোটার, নিউ মুভমেন্ট, নিউ প্রগ্রেসিভ টিম, ফাহাদ অলরেডি মেনশন করছে কিন্তু বার্নি স্যান্ডার্সের যে গ্রুপটা তারা কিন্তু 18 বছর থেকে 29 বছরের বাচ্চারা যারা আমি বলি থার্ড জেনারেশন। আমরা তো ইমিগ্রেন্ট, আমরা হলাম ধরেন গ্রাস রুট অফ দ্য কমিউনিটি। তো সেই জন্য আমি মনে করি যে এই যে নিউ কামাররা, এই যে নিউ ভোটাররা, তারাই কিন্তু এই যে আজকে ট্রাম্পের এই জিনিসটা আপনারা দেখবেন পিয়ার প্রেশার কাকে বলে, যে এই পিয়ার প্রেশারটা আসলে স্টার্ট হয় 18 ইয়ার্স থেকে। এরা সবসময় আপনি দেখবেন যে বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন, তারপরে বিভিন্ন মুভমেন্ট এগুলি খুব পছন্দ করে। হুইচ ইজ ট্রাম্প ইজ, আপনি দেখতেছেন 24/7 সে ফ্যাটালিক লায়ার, 24/7 সে মুভমেন্ট করতেছে, 24/7 সে ডিফারেন্ট টক করতেছে, ডিফারেন্ট ইস্যু রেজ করতেছে। আওয়ার চিলড্রেন আর লাভ দিস। তো দিস আর দ্য, সেই জন্যই এই যে কোভিড-19 যেরকম নিউ ওয়েভ, আমাদের ইলেকশন প্রসিডিউর, ইলেকশন, জনগণের সাপোর্ট, জনগণের মুভমেন্ট, প্রতিটা জিনিসই কিন্তু এখন নিউ ওয়েভের মতো হয়ে গেছে। এখন যদি এই ইলেকশনটা যেই আসে, আমি মনে করব সে পপুলারিটি ভোটের মাধ্যমে আসবে। আরেকটু যদি আরেকটু জানতে চাই মাজেদউদ্দিন, বাংলাদেশের সঙ্গে বেশ কিছু বিষয় রয়েছে, শিক্ষার্থী ভিসার বিষয় আছে, একই সঙ্গে বৈধ অভিবাসনের বিষয়, জিপিএস সুবিধা, পণ্যের শুল্কমুক্ত সুবিধা, বিষয়গুলো খুবই ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য। সেই জায়গায় মানে কে প্রেসিডেন্ট হলে সুবিধা হয় মনে হয় বাংলাদেশের জন্য? আমি বাঙালিদের অর্থে মনে করি, যেমন আপনি যদি অবশ্য আপনার এখানে ডেমোক্রেটিক পার্টি আছে, রিপাবলিকানও আছে আমি জানি, কিন্তু আমি আমার অর্থ, আমি আমার সার্কামস্টেন্স, আমি আমার থিওরি দিয়ে চিন্তা করে ভাবছি ইমিগ্রেন্টদের যদি আপনারা, এখন আবার আমি ওই জায়গায় হিট করব, অ্যামনেস্টি কার দ্বারা হয়েছে, DB1 OP1 কার দ্বারা হয়েছে, তারপরে ইমিগ্রেশন পলিসিকে চেঞ্জ করা, অ্যামেন্ডমেন্ট করা, আপগ্রেড করা, এটা কার দ্বারা হয়েছে। সুতরাং আমরা বলবো না যে এর মাধ্যমে এটা হবে, এর মাধ্যমে এটা হবে, ওর মাধ্যমে ওইটা হয়ে গেছে, আমরা দেখবো ব্যাকে কি হয়েছে, সেটাই সেই ডেস্টিনেশন অনুযায়ী আপনি আগাবেন। যেমন আমরা ট্রাম্পকে যতই গাধা বলি, পাগল বলি, এটা বলি, সেটা বলি, আপনারা কিন্তু কোভিড-19 এর আগে ইকোনমিক কন্ডিশন কিন্তু আপনারা ফলো করবেন, সেখানে কিন্তু দেখবেন যে আমাদের জব মোর ক্রিয়েট হয়েছে, আমাদের ইকোনমিক কন্ডিশন কিন্তু ভালোর দিকে। কোভিড-19 অ্যাটাক ইজ অ্যাক্সিডেন্টালি, it can happen anybody anytime, that is not the president. আপনাকে সিম্পল একটা एग्जांपल দিই, আমাদের ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন 148 সিট জাজেস সিট সে খালি রেখে গেছে। এখন যেই মাত্র ট্রাম্প চলে আসছে সেখানে সে রিপাবলিকান নিযুক্ত করে দিছে। এখন আপনি মনে করেন এই জাজগুলো তো সমস্ত স্টেটগুলোকে কন্ট্রোলে নিয়ে আসবে। সিম্পল একটা एग्जांपल দেই, আমাদের ব্রুকলিনে রিসেন্টলি র্যালি হয়েছে প্রায় 2 সপ্তাহ আগে, নিউ জাজ ওখানে বসাই দিছে। এখন আমাদের ভোটিং পলিসি, ব্রুকলিনে ভোটিং পলিসির উপরে অ্যাটাক আসছে। তো সুতরাং আপনি চিন্তা করতে হবে, এটাকে একরকম দলীয়করণের চেষ্টা বলবেন, মানে নিজের সমর্থন পুষ্ট লোকজনকে বসানোর শুরু বা সুযোগ, এটি কি আছে সেখানে? কি ভাইয়া আবার কোশ্চেন করে? মানে এই যে আমি বলছি যে মানে এটা কি আমেরিকায়, বাংলাদেশ বা ভারতে যেটি হয় যে একটু দলীয়করণের চেষ্টা থাকে যখন যে সরকার আসে, আমেরিকায় সেই সুযোগ কতটা দেখেন বা সেটির চেষ্টা হচ্ছে কিনা? আসলে কিন্তু দুটা জিনিস, আমেরিকার ওই যে ওয়াসিম ভাই বা আরো অনেক ভাই, হারুন রশিদ ভাই, রেজা ভাই, সবাই কিন্তু একটা জিনিসই কিন্তু মেনশন করছে যে আমরা কিন্তু আসলে ফরেন পলিসির দিকে যাচ্ছি, ফরেন পলিসি ভোটিং সিস্টেমের দিকে কার্যকরী করার চেষ্টা করছি, চালাচ্ছি।
but it will not work. অনেক ধন্যবাদ হারুন রশিদ, আপনার কাছে আসতে চাই। হারুন রশিদ, যিনি বাংলাদেশের সঙ্গে আমরা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের জায়গাটাই একটু আলোকপাত করতে চাই, কতটা গুরুত্বপূর্ণ যিনি আসলে প্রেসিডেন্ট হিসেবে আসবেন। যদিও একটা বিষয় সবাই বলার চেষ্টা করছেন যে বৈদেশিক সম্পর্কের যে বিষয়গুলো থাকে সেগুলো খুব বেশি হেরফের আসলে হয় না মূল পয়েন্টের জায়গাগুলো, সেই জায়গাটাই বাংলাদেশের সঙ্গে যে জিএসপি জায়গাটার আগে আমি এটা বোঝার জন্য একটু সংক্ষেপে একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিউটি হচ্ছে এটা হচ্ছে নেশন অফ ইমিগ্রান্টস, নানা জাতি নানা ধর্মের লোকের একটি ঐক্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি এই জিনিসটা ভাঙছে। আপনি যদি দেখেন যে ভোটিং রেশিওটা, তাতে হচ্ছে এটা ভাঙছে। এবং উনি যেটা বলছিলেন মাজেদা উদ্দিন, যে একটি গ্রুপ অর্থাৎ ইয়াং জেনারেশনটা হয়তো বা সেটার জায়গায় নেই, তারা হয়তো বা ডিসিশন মেক করছে কাকে ভোট দেবেন। এটি হচ্ছে একটি বড় সংকট, কারণ সবচেয়ে প্রভাবশালী দেশ তো ধনী একটি দেশ। সেক্ষেত্রে ধরেন তাদের এই যে মানে তাদের ঐতিহ্য যদি ভেঙে যায়, সেখানে যদি এই সোসাইটিতে ডিভিশন শার্পলি ক্রিয়েট হয়, সেটি যে কোনো দেশের জন্য, কারণ আপনি এটি তো বিশ্ব অর্থনীতি কূটনীতি সবখানে ভূমিকা রাখে। এখন আমরা মনে করি যে যেই ক্ষমতায় আসুক না কেন, সে ট্রাম্প আসুক আর জো বাইডেন আসুক, সেক্ষেত্রে আসলে তাদের তো বিশ্ব পলিসিতে যতই না বলেন এই ওরকম পরিবর্তন আসার আমি আশঙ্কা করি না। কিন্তু যে জিনিসটা হচ্ছে মার্কিন সমাজে যদি বিভক্তি বাড়ে, তাহলে কিন্তু আশঙ্কার বিষয় আছে, সেটা এখানে এফেক্ট করে কিনা, পলিসিতে সেটা এফেক্ট করে কিনা, মানে সম্পর্কের জায়গায় একটি, আর আমি সারা দুনিয়াকে কিভাবে গ্রহণ করব তার একটি জায়গা একটি। আমি শুধু প্রত্যাশার জায়গা যদি একটু বলেন, প্রত্যাশার জায়গাটা মানে আমাদের সবচেয়ে বড় চাওয়া একটা ব্যবসায়ীদের জায়গাটা হচ্ছে যে জিএসপি পণ্যের শুল্ক মুক্ত সুবিধা। জি, না আরেকটা বিষয়, বঙ্গোপসাগরের যে তেল গ্যাস অনুসন্ধান, এটা নিয়ে কিন্তু একটি কথা অলরেডি শুরু হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের। সেই সহায়তাটা যদি আমরা পাই, তাহলে কিন্তু এটা আমাদের বড় একটি জায়গা হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে ফরেন পলিসি আপনি যদি খেয়াল করেন, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করছি। আমরা কোনো একমুখী হচ্ছি না, আমরা ভারতের সাথে সম্পর্ক রাখছি, চীনের সাথে সম্পর্ক রাখছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই জিনিসটা এখন যেটা হচ্ছে, তারাও কিন্তু একটু ব্যালেন্সিকে চাচ্ছে, সেটা আমাদের জন্য ভালো হবে। কোনো একমুখী নীতি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা দেখছি না, সেক্ষেত্রে আমাদের জন্য এই পলিসি অনেক সুবিধাজনক হবে। অনেক ধন্যবাদ। সবশেষ কথা, আমাদের অর্থনীতি শক্ত হলে সবাই আমাদের কাছে আসবে। জি, রেহান রেজা, আপনার কাছ থেকে একেবারে শেষবারের মতো কি ধরনের প্রত্যাশা আপনার আসলে থাকছে যিনি প্রেসিডেন্ট হিসেবে আসবেন, একটু সংক্ষেপে যদি বলেন। কারণ মানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই, কে আসবে এখন পর্যন্ত নিশ্চিত না, যিনি আসুক কি ধরনের প্রত্যাশা আপনার থাকছে? হাড্ডাহাড্ডি লড়াই চলছে, রেস ইজ টু ক্লোজ, বাট বাইডেনে আসবে ইনশাআল্লাহ। জি, সো বাইডেন আসলে তার কাছে কি ধরনের প্রত্যাশা আপনার থাকছে? জি, আমাদের প্রত্যাশা হলো যে আমেরিকাতে লাস্ট 4 ইয়ার যে ক্যাওয়াসগুলো করেছে ডোনাল্ড ট্রাম্প এবং তার শাসন আমলে, যেমন ইমিগ্রেন্টস একটা বিগ ইস্যু, ওবামা কেয়ার মেডিকেল একটা বিগ ইস্যু, মেডিকেড, এবং আপনার এই যে উনি ভাই বললেন, হারুন ভাই, যে স্টুডেন্টদের এখন ভিসা বন্ধ করে দিয়েছে, H1 ভিসা বন্ধ করে দিয়েছে। সো এবং ইকোনমিক্যাল যে ধসটা হয়েছে আপনার স্পেশালি কোভিড-19 এর পরে, সো এটা ডেমোক্রেটরা আসলে তাদের জন্য একটা চ্যালেঞ্জ, বিকজ এটা তো আর রাতারাতি ফিক্স করা সম্ভব না। তবে আমেরিকাতে এখন যে প্রবলেমটা দেখা দিয়েছে এই গত 4 বছরে, রেসিজম, ওবামা কিন্তু বলে গিয়েছে যে রেসিজম ইজ স্টিল দেয়ার। এবং ডোনাল্ড ট্রাম্প এই 4 বছরের শাসনে আমেরিকার যারা শ্বেতাঙ্গ, রেডনেক আমরা যারা বলি, তারা কিন্তু এখন গান টান নিয়ে মানে ওপেন, বিভিন্ন স্টেটে আপনি দেখা যায় ওপেন গান নিয়ে তারা ঘুরছে। এই যে স্কেয়ারি, আমরা যারা ইমিগ্রেন্ট আছে, আমাদের যে নেক্সট জেনারেশন, আমাদের ছেলে মেয়েরা যারা এই দেশে বর্ন বট আপ হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, তাদের জন্য একটা স্কেয়ারি। কারণ এই গান কন্ট্রোল কিন্তু আমেরিকাতে ইট ইজ ইম্পসিবল, রিপাবলিকান যদি আবার আসে, এবং গান কিন্তু প্রত্যেকটা লোকের হাতেই এখন আছে। আপনি খেয়াল আছে কিনা জানেন না, কিছুদিন আগে নিউজ এসেছে যে রিপাবলিকানদের প্রত্যেকটা লোকের কাছে 4টা করে গান। দ্যাট মিনস একটা ফ্যামিলিতে যদি 4 জন লোক থাকে, দ্যাট মিনস দে ক্যারি 12 গান। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এবং গান বিজনেস মানে এনআরএ রিপোর্টে যে কত বিলিয়ন ডলার একেবারে শেষের দিকে আমরা এই ইলেকশনের আগে। জি, অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে রেহান, যে আমরা আসলে নিরাপদ যুক্তরাষ্ট্র আসলে দেখতে চাই। আপনারা নিশ্চয়ই নিরাপদে থাকবেন, আমেরিকার সব নাগরিক আসলে নিরাপদে থাকবে। যিনি নির্বাচিত হয়ে আসুক তিনি নিশ্চয়ই বিষয়ে গুরুত্ব দেবেন। মাজেদ চৌধুরী, রেহান রেজা, হারুন রশিদ, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর এই বিশেষ আয়োজনে সময় দেওয়ার জন্য।
দর্শক, যেমনটা আসলে বলছিলাম, আসলে খুব বেশি এখনো নিশ্চিত হওয়ার সুযোগ নেই, কারণ এখনো প্রায় 100 ইলেকটোরাল ভোটের ফলাফল আসা বাকি। সব মিলিয়ে এখন পর্যন্ত একেবারে যাওয়ার আগে সবশেষ ফলাফল আসলে জানাতে চাই। এখন পর্যন্ত জো বাইডেনই আসলে আগে এগিয়ে আছেন, সেখানে 227 ইলেকটোরাল ভোট পেয়ে তিনি এগিয়ে আছেন। কিছুটা পিছিয়ে 213 ইলেকটোরাল ভোট পেয়ে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। দেখতে পাচ্ছেন কতটা হাড্ডাহাড্ডি লড়াই। সব মিলিয়ে 538 ইলেকটোরাল ভোট, যিনি 270 ইলেকটোরাল ভোট পাবেন তিনি আসলে প্রেসিডেন্ট হিসেবে আসছেন। আরেকটু যদি বিস্তারিতভাবে বলতে চাই, সব মিলিয়ে এখন পর্যন্ত ভোটের ব্যবধানেও অ্যাসোসিয়েটেড প্রেস এপি তারা যেমনটা বলছে যে 238 ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন, এবং ভোটের কথা যদি বলতে চাই সেই জায়গায় 6,97,72,132 ভোট পেয়েছেন জো বাইডেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় যদি সব মিলিয়ে ভোটের ব্যবধান, যদিও টোটাল ভোট আসলে খুব বেশি ফ্যাক্টর হয় না আসলে ফলাফল কে প্রেসিডেন্ট হচ্ছে সেই জায়গাটাই, তারপরেও জানিয়ে রাখতে চাই প্রায় 25 লাখ ভোট কম পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত যে ফলাফল গণনা হয়েছে সেই জায়গাটাই। আরেকটু বিস্তারিত যেই ফলাফলের জন্য আসলে সবাই তাকিয়ে আছে, মিশিগান সেই জায়গায় 16টা ইলেকটোরাল ভোট, সেই জায়গায় এগিয়ে আছেন 49.5 ভাগ ভোট পেয়ে গিয়ে আছেন জো বাইডেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় পিছিয়ে ডোনাল্ড ট্রাম্প, তিনি পেয়েছেন 48.9 ভাগ ভোট। জর্জিয়া একটি গুরুত্বপূর্ণ স্টেট, সেখানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, 50.5 ভাগ ভোট তিনি পেয়েছেন। যতটা গণনা হয়েছে এখন পর্যন্ত 94 ভাগ ভোট গণনা শেষ হয়েছে, 48.3 ভাগ ভোট পেয়েছেন জো বাইডেন। নেভাডা সেখানে এগিয়ে আছেন জো বাইডেন, আমরা দেখতে পাচ্ছি 49.2 ভাগ ভোট তিনি পেয়েছেন। পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, 48.6 ভাগ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলিনায় বেশ এগিয়ে ডোনাল্ড ট্রাম্প, 50.1 ভাগ ভোট তিনি পেয়েছেন, এবং এখন পর্যন্ত 94 ভাগ ভোট সেখানে গণনা শেষ হয়েছে। পেনসিলভেনিয়া 20টা ইলেকটোরাল ভোট, খুবই গুরুত্বপূর্ণ, কে আসলে প্রেসিডেন্ট হিসেবে আসছেন সেটি জানার জন্য। সেখানে ডোনাল্ড ট্রাম্প বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন, 54 ভাগ ভোট তিনি পেয়েছেন, এবং 44 ভাগ ভোট পেয়েছেন জো বাইডেন। উইসকনসিনে দেখতে পাচ্ছি জো বাইডেন এগিয়ে আছেন, 49.6 ভাগ ভোট পেয়েছেন, তিনি এগিয়ে আছেন। সব মিলিয়ে উইসকনসিন, জর্জিয়া, মিশিগান, নেভাডা এবং উইসকনসিন এই তিনটাতে এগিয়ে আছেন জো বাইডেন। পাশাপাশি দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন জর্জিয়া, পাশাপাশি নর্থ ক্যারোলিন এবং পেনসিলভেনিয়াতে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। আসলে এই হাড্ডাহাড্ডি যে কয়টি আসলে বললাম, যে কয়টি রাজ্যের ফলাফলের উপরে নির্ভর করছে আসলে কে প্রেসিডেন্ট হচ্ছেন, সে প্রত্যেকটিতেই আসলে ফলাফল খুবই কাছাকাছি জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের। এই ছিল মোটামুটি ফলাফল, অপেক্ষা করতে হচ্ছে। যদিও আমাদের যারা আছেন নির্বাচন বিশ্লেষক, যাদের সঙ্গে আমরা আসলে কথা বললাম এতক্ষণ পর্যন্ত, তারা যেমনটা বলছেন যে এখন আসলে আমেরিকায় দুপুর 1টা বাজে আসলে এই দিনের মধ্যে আসলে ফলাফল পাওয়া সম্ভব, কে আসলে প্রেসিডেন্ট হচ্ছেন, কে আসলে বসতে যাচ্ছেন হোয়াইট হাউসে। আমরা আশা করি একেবারেই মানে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা হবে, একই সঙ্গে ফলাফল মেনে নেবেন দুই প্রার্থী। এই ছিল এই মধ্যরাতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে নিউজ 24-এর বিশেষ আয়োজন, কে হচ্ছেন প্রেসিডেন্ট, বাইডেন না ট্রাম্প। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রাতে নিউজ 24-এর সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে আবারও।